আচ্ছা স্যার, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে আজকে আমরা একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি। আর আমাদের এই চ্যাপ্টারটার নাম কি? যৌথ মূলধনী ব্যবসায়ের মূলধন হিসাব। ওকে, ঠিক এইরকম নামে তোমাদের আরও একটা চ্যাপ্টার আছে, তাই না? যৌথ মূলধনী ব্যবসায়ের আর্থিক বিবরণী, তাই না? আবার যৌথ মূলধনী ব্যবসায়ের আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই টাইপের চ্যাপ্টার আছে। বাট আমাদের আজকের এই চ্যাপ্টারটার নাম কি? যৌথ মূলধনী ব্যবসায়ের মূলধন হিসাব। আচ্ছা, যেহেতু এটা সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার, আর তোমরা সবাই জানো যে সেকেন্ড পেপারের প্রায় বেশিরভাগ চ্যাপ্টারগুলোই হলো কোম্পানি রিলেটেড, রাইট? তো আমরা জানি যে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের প্রায় বেশিরভাগ চ্যাপ্টারই হলো কোম্পানি রিলেটেড, তাই না বলো? আর ফার্স্ট পেপারের বেশিরভাগ চ্যাপ্টার হলো এক মালিকানা অথবা অংশীদারি ব্যবসার। তো কোম্পানি যারা, তাদের একটা বিশেষত্ব আছে। কোম্পানিকে আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা হলো কি? যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান। কোম্পানি অথবা যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান। আচ্ছা, কোম্পানিকে কেন যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান বলে? বিকজ একটা কোম্পানির মালিক হচ্ছে অনেক, যতগুলো শেয়ার ঠিক ততগুলোই মালিক। যদি একটা কোম্পানির 1,00,000 শেয়ার থেকে থাকে, তাহলে মালিকের সংখ্যাও কত? 1,00,000। ওকে, যারা শেয়ার কিনবে তারা শেয়ার হোল্ডাররাই কি কোম্পানির মালিক। তো কোম্পানির আয়তন, কোম্পানির মূলধন, কোম্পানির কার্যক্রম বিশাল পরিসরে হয়ে থাকে, যার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। আর এই টাকাটা 1জন, 5জন, 10জনের পক্ষে দেয়া সম্ভব না। এই কারণে কি করা হয়? মোট মূলধনটাকে সমপরিমাণ মূল্য দ্বারা ছোট ছোট অংশে বিভক্ত করা হয়। আর প্রত্যেকটা অংশকে নাম দেওয়া হয় কি? এক একটা শেয়ার। এবং এই শেয়ারগুলো ইস্যু করে, অর্থাৎ শেয়ারগুলো বাজারে বিক্রি করে কি করা হয়? মূলধন সংগ্রহ করা হয়, যেটাকে আমরা কি বলি? শেয়ার মূলধন। আর যাদের কাছে শেয়ারগুলো বিক্রি করা হয় তারা কি? শেয়ার হোল্ডার। আর শেয়ার হোল্ডাররাই মূলত কোম্পানির মালিক। এই শেয়ার হোল্ডারদের মধ্য থেকে ভোটাভুটির মাধ্যমে কোম্পানির চেয়ারম্যান, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিত হয়, এবং তারাই কি করে? এই কোম্পানিটাকে পরিচালনা করে। বুঝতে পেরেছ স্যার? ওকে, এই কারণে কোম্পানিকে বলা হয় কি? যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান। কারণ অনেক মানুষ যৌথভাবে কি করতেছে? এই প্রতিষ্ঠানের বা এই ব্যবসায়ের মূলধনটা সরবরাহ করতেছে। ওকে, তো যৌথ মূলধনী ব্যবসায়ের মূলধন হিসাব, এই অধ্যায়টাকে আমরা যদি একদম এক কথায় বলি তাহলে বলবো শেয়ার ইস্যু। কি বলবো? শেয়ার ইস্যু। একটা যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান বা একটা কোম্পানি তার মূলধনটা দুইভাবে কালেক্ট করে। কয়ভাবে? দুইভাবে। একটা হলো মালিকানা উৎস। মালিকানা উৎস থেকে তার প্রয়োজনীয় মূলধনটাকে সংগ্রহ করে। যেমন কোম্পানি চাইলে সাধারণ শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারে। কোম্পানি চাইলে অগ্রাধিকার শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারে। কোম্পানি চাইলে তার যেই সংরক্ষিত মুনাফা, এই সংরক্ষিত মুনাফাটাকেও মূলধন হিসেবে ব্যবহার করতে পারে। ওকে, তাহলে এই যে সাধারণ শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করা, অগ্রাধিকার শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করা, সংরক্ষিত আয় বা মুনাফাটাকে মূলধন হিসেবে ব্যবহার করা, এইগুলো হচ্ছে একটা কোম্পানির বা একটা যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহের মালিকানা উৎস। কোম্পানির কাছে আরও একটা অল্টারনেটিভ উৎস আছে, যেটাকে আমরা বলি ঋণকৃত উৎস। কি বলি? ঋণকৃত উৎস বা ঋণ মূলধন। কোম্পানি যদি চায় তার মূলধন সংগ্রহ করার জন্য বাজারে বা আর্থিক বাজারে বা বন্ড বাজারে কি করতে পারে? বন্ড ইস্যু করতে পারে, অথবা ডিবেঞ্চার ইস্যু করতে পারে, অথবা ব্যাংক থেকে ঋণ নিতে পারে, অথবা বন্ধকি ঋণও নিতে পারে। এইগুলোকে বলা হয় ঋণকৃত উৎস। কি বলে? ঋণকৃত উৎস। তাহলে যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের প্রধান উৎস কয়টা? দুইটা। এক হচ্ছে মালিকানা উৎস, আরেকটা হলো কি? ঋণকৃত উৎস। মালিকানা উৎসের সোর্সগুলো কি? সাধারণ শেয়ার ইস্যু, অগ্রাধিকার শেয়ার ইস্যু, সংরক্ষিত আয়। আর ঋণকৃত উৎসের সোর্সগুলো কি? বন্ড ইস্যু, ডিবেঞ্চার ইস্যু, বন্ধকি ঋণ, এইগুলো। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে যৌথ মূলধনী ব্যবসায়ের মূলধন এটা বিশাল একটা আলোচনার বিষয়, তাই না? বললো এখানে অনেক কিছু আছে। সাধারণ শেয়ার ইস্যু রিলেটেড বিষয় আছে, অগ্রাধিকার শেয়ার ইস্যু রিলেটেড বিষয় আছে, সংরক্ষিত আয় রিলেটেড বিষয় আছে, বন্ড ইস্যু রিলেটেড বিষয় আছে, ডিবেঞ্চার ইস্যু রিলেটেড বিষয় আছে, তাই না? বন্ধকি ঋণ গ্রহণের বিষয় আছে, তাই না? অনেক কিছু। ওকে, কিন্তু মজার ব্যাপার হলো, যেহেতু তোমরা অনেক ছোট, মাত্র ইন্টারে পড়ো, তো তোমাদের এই চ্যাপ্টারে এত কিছু আলোচনা করা হয় নাই। এই চ্যাপ্টারে শুধুমাত্র
সাধারণ শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয়গুলোকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার এতক্ষণের আলোচনার প্রেক্ষিতে মনে হইতে পারে যে এই অধ্যায়টাতে অনেক 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 কিছু মনে হয় ইনক্লুড করা হয়েছে, এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় মনে হয় অনেক কিছু, রাইট? বাট অ্যাকচুয়ালি এত কিছু আলোচ্য বিষয় হওয়া উচিত ছিল, বাট এগুলোকে অন্তর্ভুক্ত করা হয় নাই। সিলেবাসের মধ্যে শুধুমাত্র একটা বিষয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা কি? শেয়ার ইস্যু বা সাধারণ শেয়ার ইস্যু। মাঝে মধ্যে অগ্রাধিকার শেয়ার ইস্যুটাও দিতে পারে। ওকে, তাহলে কোম্পানির বা যৌথ মূলধনী প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহের অনেকগুলো উৎস আছে, বাট আমরা এই অধ্যায়ে শুধুমাত্র শেয়ার ইস্যু বা শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের প্রক্রিয়াটাই আলোচনা করব। ওকে স্যার, এই কারণে এই অধ্যায়টাকে সংক্ষেপে কি বলা হয়? শেয়ার ইস্যু। কি বলা হয়? শেয়ার ইস্যু। কারণ মূলধন সংগ্রহের অন্যতম একটা উপায় হলো কি? শেয়ার ইস্যু করা। এটা সাধারণ শেয়ার ইস্যু করাও হতে পারে, এটা অগ্রাধিকার শেয়ার ইস্যু করাও হতে পারে। তবে 99% ম্যাথে সাধারণ শেয়ার ইস্যু রিলেটেড বিষয়টাই থাকবে। অগ্রাধিকার শেয়ার ইস্যু এটা খুবই রেয়ার, খুবই। ওকে, মনে হয় 1-2 বার বোর্ডে আসছে, বাট বেশিরভাগ সময় কি আসে বলো তো? সাধারণ শেয়ার ইস্যু। ওকে, আচ্ছা স্যার, আমরা একটা চেকলিস্ট দেখি যে এই অধ্যায়টাতে আমরা কি কি করতে যাচ্ছি, এই অধ্যায়টাতে অ্যাকচুয়ালি আমরা কি করব, বা এই অধ্যায়ে যে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে এই কোয়েশ্চেনগুলোতে তোমাকে কি কি করতে বলবে। ওকে, তো এই অধ্যায়ের করণীয়গুলোর একটা লিস্ট। আচ্ছা, এই অধ্যায়ে আমরা কি করতে যাচ্ছি? এই অধ্যায়ে আমরা জাবেদা করব। কি করব স্যার? জাবেদা করব। আর কি করব? আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করব। কখনো কখনো ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে, আবার কখনো কখনো করতে হবে না। যদি আমাদের কোয়েশ্চেনের মধ্যে ব্যাংক জমার পরিমাণটা দিয়ে দেয় তাহলে আর আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করব না। বাট যদি ব্যাংক জমার পরিমাণ দেয়া না থাকে তখন আমাদেরকে কি করতে হবে? ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে। স্যার, ব্যাংক হিসাব, যে কোনো একটা হিসাব প্রস্তুত করার মানে কি? খতিয়ান করা। হিসাব প্রস্তুত করার মানে কি? খতিয়ান করা। তাহলে ব্যাংক হিসাব প্রস্তুত করা কথাটার মানে কি? ব্যাংক হিসাবের খতিয়ান করা। আর আমরা খতিয়ান কেন করি বলো তো? ব্যালেন্স নির্ণয়ের জন্য। কেন করি? ব্যালেন্স নির্ণয়ের জন্য। তাহলে আমাদের প্রশ্নে যদি ব্যাংক ব্যালেন্স দেয়া থাকে, ব্যাংক জমার উদ্বৃত্ত দেয়া থাকে, বা ব্যাংক জমার জেট দেয়া থাকে, তাহলে কি আর ব্যাংক হিসাব করার দরকার হবে বলো? হবে না। বাট যদি আমাদের কোয়েশ্চেনের মধ্যে ব্যাংক জমার পরিমাণ বা ব্যাংক ব্যালেন্সের পরিমাণ বা ব্যাংক জমার উদ্বৃত্ত দেয়া না থাকে, তখন আমরা এই উদ্বৃত্ত বা জের বা ব্যালেন্স নির্ণয় করার জন্য আমরা কি করব? ব্যাংক হিসাব প্রস্তুত করব। ওকে, আচ্ছা, অ্যান্ড ফাইনালি আমরা যেটা করব সেটা হলো কি স্যার? আর্থিক বিবরণী। আমাদেরকে কি করতে হবে? আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। ওকে, আমরা যে আর্থিক বিবরণী করেছি অনেকটা সেম টাইপেরই আর্থিক বিবরণী আমাদেরকে করতে হবে। ওকে, এই হলো আমাদের এই অধ্যায়ের করণীয় লিস্ট। ওকে, তাহলে তুমি যদি এই শেয়ার ইস্যু অধ্যায়ের জাবেদাগুলো কিভাবে করা হয় সেটা জানো, কিভাবে ব্যাংক হিসাবের খতিয়ানটা করা হয় সেটা জানো, আর্থিক বিবরণীর বা আর্থিক অবস্থার বিবরণী, এখানে আর্থিক বিবরণী বলতে আমরা আর্থিক অবস্থার বিবরণীকে বলতেছি। আর্থিক অবস্থার বিবরণীর ফরম্যাটটা যদি তুমি জানো এবং সেই অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারো, তাহলে যে কোনো ধরনের কোয়েশ্চেন হোক না কেন তুমি আনসার করতে পারবে। ওকে, সো আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার আগে আমরা এই বিষয়গুলোর বেসিক ধারণাটা এখন নিব। ওকে, যে কীভাবে আমরা জাবেদা করতে পারি, কিভাবে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করব, এবং কিভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। ওকে, এই বেসিক কনসেপ্টটুকু আমরা অ্যাট ফার্স্ট গেদার করব, অ্যান্ড দেন আমরা ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনে যাব। ওকে, তো স্যার আমরা অ্যাট ফার্স্ট আলাপ করব কি নিয়ে? জাবেদা নিয়ে। ওকে, আমরা এই অধ্যায়ে টোটাল 4 রকমের জাবেদা দিব। কয় রকমের? 4 রকমের। এর বাহিরে আর কোনো রকমের জাবেদা আমাদেরকে ফেস করতে হবে না। ওকে, তাহলে শেয়ার ইস্যু অধ্যায়ে যে কোনো ম্যাথ হোক না কেন সর্বোচ্চ জাবেদার সংখ্যা কয়টা হবে? 4টা। সর্বোচ্চ জাবেদার সংখ্যা কয়টা? এই 4টার বাহিরে আর কোনো জাবেদা নাই। ওকে, ওকে স্যার, তো আমরা কি কি জাবেদা করব, কিভাবে জাবেদা করব, হ্যাঁ, কিভাবে ব্যাংক হিসাব প্রস্তুত করব, কিভাবে আর্থিক অবস্থার বিবরণী করব, এই জিনিসগুলো শেখার আগে
মোস্ট ইম্পর্টেন্টলি আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো এই অধ্যায়ের নেসেসারি টার্মসগুলো। মানে আমরা যে এই অধ্যায়ের ম্যাথগুলো করবো, এই অধ্যায়ের যে ম্যাথগুলো করবো, যে ম্যাথগুলো সলভ করবো, এই ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, বেশ কিছু টার্মের সাথে আমাদের পরিচিতি থাকতে হবে। ওকে, তো আমরা অ্যাট ফার্স্ট সেই টার্মগুলোর সাথে একটু পরিচয় হয়ে নিই। ওকে, আচ্ছা কি কি দেখো, একটা টার্ম হলো অনুমোদিত শেয়ার সংখ্যা। প্রায় প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যেই অনুমোদিত শেয়ার সংখ্যা দিয়ে দিবে। ওকে, তো অনুমোদিত শেয়ার সংখ্যা এই বিষয়টা কাকে বলে তোমরা কি জানো? দেখো, আমরা যে অধ্যায়টা করতেছি সেটা হলো যে যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহের উপায়। তো অনেকগুলো উপায় আছে, এর মধ্যে একটা উপায় হলো কি শেয়ার ইস্যু করা। তো এই অধ্যায়টা যখন আমরা করব তখন আমরা নিজেদেরকে কি মনে করব জানো? আমরা হচ্ছে একটা কোম্পানি। আমরা কি স্যার? কোম্পানি। আমাদের কি দরকার? মূলধন দরকার। তো আমাদের মূলধন দরকার, আমরা একটা কোম্পানি, আমরা আমাদের এই প্রয়োজনীয় মূলধনটা সংগ্রহ করব কিসের মাধ্যমে? শেয়ার ইস্যুর মাধ্যমে। শেয়ার ইস্যু করা কথাটার মানে কি? শেয়ার বিক্রি করা। আমরা একটা কোম্পানি, আমরা আমাদের কোম্পানির শেয়ারগুলোকে শেয়ার বাজারে নিয়ে গেলাম বিক্রি করার জন্য। এই যে আমাদের কোম্পানির শেয়ারগুলো বিক্রি করার উদ্দেশ্যে শেয়ার বাজারে ছাড়া হলো, এই কাজটাকে এক কথায় কি বলে? শেয়ার ইস্যু করা। কি বলে? শেয়ার ইস্যু করা। এখন বলো তো, যে কেউ চাইলেই কি শেয়ার ইস্যু করতে পারবে? ধরো ঢাকা স্টক এক্সচেঞ্জে চাইলে যে কেউ গিয়ে শেয়ার বিক্রি করতে পারবে? নো, পারবে না। কেন পারবে না? কারণ শেয়ার বিক্রি করার জন্য অবশ্যই তার কি থাকতে হবে? অনুমতি থাকতে হবে, তাই না? ওকে, তোমরা তো জানোই যে একটা কোম্পানি গঠনের কি আছে? বেশ কিছু ধাপ আছে, বেশ কিছু পর্যায় আছে, তাই না? তোমার প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরি করতে হয়, কোম্পানি নিবন্ধকের নিকট আবেদন করতে হয়, নিবন্ধন পত্র পাওয়ার পর কার্যারম্ভের অনুমতি পত্রের জন্য কি করতে হয়? আবেদন করতে হয়। কার্যারম্ভের অনুমতি পাওয়ার পরে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো কি করতে পারে? শেয়ার বিক্রি করার প্রচারণা চালাতে পারে। ওকে, এরকম বেশ কিছু ধাপ আছে, বেশ কিছু প্রসেস আছে, যার মাধ্যমে কি হয়? একটা ব্যবসা প্রতিষ্ঠান কোম্পানি হিসেবে স্বীকৃতি পায় এবং সে শেয়ার বাজারে গিয়ে শেয়ার বিক্রি করার অনুমতি পায়। ওকে, এখন দেখো, ধরো আমরা একটা কোম্পানি, তো আমরা শেয়ার বিক্রি করে আমাদের প্রয়োজনীয় মূলধনটা কালেক্ট করতে চাই। আমি কতগুলো শেয়ার বিক্রি করতে পারবো? এটা কি আমার ইচ্ছের উপর ডিপেন্ড করবে যে আমি 1 কোটি শেয়ার বিক্রি করব? এক একটা শেয়ারের দাম 1 লাখ করে, পুরো বাংলাদেশ আমি কিনে নিব? ইজ ইট পসিবল বলো? অবভিয়াসলি নট। এটা কিন্তু সম্ভব না। আমি একটা কোম্পানি, আমি চাইলে আমার ইচ্ছে মতো যে কোনো দামে যে কোনো পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবো না। কোম্পানির নিবন্ধক যিনি আমাকে কোম্পানি হিসেবে নিবন্ধন দিয়েছে, তিনি আমাকে নির্ধারণ করে দিবে তুমি সর্বোচ্চ এই কয়টা শেয়ার বিক্রি করতে পারবা। তাহলে অ্যাজ এ কোম্পানি আমি সর্বোচ্চ যতগুলো শেয়ার বিক্রি করার অনুমতি পেয়েছি নিবন্ধকের নিকট থেকে, ওই সংখ্যক শেয়ারকে বলা হবে কি স্যার? অনুমোদিত শেয়ার সংখ্যা। বুঝছো? নিবন্ধক বলে দিল প্রত্যয় লিমিটেড প্রতিটা শেয়ার 100 টাকা করে 10,000 শেয়ার বিক্রি করতে পারবে। তাহলে বলো, নিবন্ধক নির্ধারণ করে দিল আমরা সর্বোচ্চ কয়টা শেয়ার বিক্রি করতে পারবো? 10,000 শেয়ার। এর চেয়ে বেশি শেয়ার আমরা বিক্রি করতে পারবো না। তাহলে বলো তো, এখানে আমাদের অনুমোদিত শেয়ার সংখ্যা কত? 10,000। অনুমোদিত শেয়ার সংখ্যা কত? 10,000। তাহলে নিবন্ধক আমাদেরকে নিবন্ধন প্রদানের সময় সর্বোচ্চ যতগুলো শেয়ার বিক্রি করার অনুমতি দিয়েছে, ওই সংখ্যক শেয়ারকে আমরা কি বলবো? অনুমোদিত শেয়ার সংখ্যা। এই অনুমোদিত শেয়ার সংখ্যার বেশি পরিমাণ শেয়ার আমরা কখনোই বিক্রি করতে পারবো না। বুঝছো স্যার? তাহলে অনুমোদিত শেয়ার সংখ্যা কাকে বলে? বুঝা গেল? শেয়ারের লিখিত মূল্য বা শেয়ারের অভিহিত মূল্য, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। ওকে, নিবন্ধক আমাদেরকে অনুমতি দিয়েছে কয়টা শেয়ার বিক্রি করার? 10,000 শেয়ার। এই 10,000 শেয়ারকে আমরা কি বলতেছি? অনুমোদিত শেয়ার সংখ্যা। এবং সে এটাও বলে দিচ্ছে প্রতিটা শেয়ারের মূল্য হবে 100 টাকা। কয় টাকা? অথবা প্রতিটা শেয়ারের মূল্য হবে 1,000 টাকা। কয় টাকা? তাহলে যে নিবন্ধক প্রত্যেকটা শেয়ারের জন্য যে মূল্য নির্ধারণ করে দিচ্ছে, এই মূল্যটাকেই আমরা বলবো কি স্যার? শেয়ারের লিখিত মূল্য বা অভিহিত মূল্য। বুঝে গেল? তা ধরো লাইনটা আমি এভাবে বলতে পারি
যে প্রত্যয় লিমিটেড প্রতিটা শেয়ার 100 টাকা করে সর্বমোট 10,000 শেয়ার বিক্রি করার অনুমতি পেল। ওকে, তাহলে এখানে অনুমতি পেল কয়টা শেয়ার বিক্রি করার? 10,000 শেয়ার। এই 10,000 শেয়ারকে আমি কি বলবো? অনুমোদিত শেয়ার সংখ্যা। এবং প্রত্যেকটা শেয়ারের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে কয় টাকা? 100 টাকা। এই 100 টাকাকে আমরা কি বলবো? শেয়ারের লিখিত মূল্য অথবা শেয়ারের অভিহিত মূল্য। ক্লিয়ার? ওকে, তাহলে দুইটা টার্ম খুবই ইম্পর্টেন্ট, শেয়ারের অভিহিত মূল্য বা লিখিত মূল্য, আরেকটা হলো কি অনুমোদিত শেয়ার সংখ্যা। ওকে, এরপরের যে টার্মটা এটা হলো ইস্যুকৃত শেয়ার সংখ্যা। ইস্যুকৃত শেয়ার, ইস্যু করা মানে কি? বিক্রি করার উদ্দেশ্যে বাজারে শেয়ার ছাড়া। আমরা অনুমতি পেয়েছি যে প্রত্যয় লিমিটেড কয়টা শেয়ার বিক্রি করতে পারবে? সর্বোচ্চ 10,000। এখন যদি আমি সবগুলো শেয়ার বিক্রি করে দিই 10,000 শেয়ার, তাহলে ইন ফিউচার আর আমি শেয়ার বিক্রি করতে পারবো? বলো না। তো আমরা ডিসিশন নিলাম, এখানে আমরা যারা আছে আমরা সবাই প্রত্যয়ের বোর্ড অফ ডিরেক্টর, বোর্ড মেম্বার। ওকে, সো আমরা প্রত্যেকে ডিরেক্টর, আমরা বসে সিদ্ধান্ত নিলাম আমরা আমাদের কোম্পানির সবগুলো শেয়ার এখনই বিক্রি করব না। আমরা কি করব? 6,000 শেয়ার এখন বিক্রি করব। তাহলে আমাদের অনুমোদিত শেয়ার সংখ্যা কত? 10,000। বাট আমরা বাজারে বিক্রি করতে চাচ্ছি কতগুলো শেয়ার? 6,000। এই 6,000 শেয়ার বিক্রির জন্য আমরা কি করলাম? প্রসপেক্টাস ইস্যু করলাম, প্রচারণা চালালাম। ওকে, তাহলে আমরা শেয়ার বাজারে বা আর্থিক বাজারে বা মূলধন বাজারে বিক্রি করার উদ্দেশ্যে কতগুলো শেয়ার ছাড়লাম? 6,000। এই 6,000 শেয়ারকে আমরা কি বলবো স্যার? ইস্যুকৃত শেয়ার সংখ্যা। বুঝতে পেরেছি? তাহলে অনুমোদিত শেয়ারের মধ্য থেকে যে কয়টা শেয়ার আমরা বিক্রি করতে ইচ্ছুক, যে কয়টা শেয়ার বিক্রি করার জন্য আমরা বাজারে ছেড়েছি, ওই কয়টা শেয়ারকে বলা হবে কি স্যার? ইস্যুকৃত শেয়ার সংখ্যা। ওকে, ফাইন। এবার আস, আচ্ছা, নিবন্ধক আমাদের প্রতিটা শেয়ারের মূল্য নির্ধারণ করে দিয়েছে কয় টাকা? 100 টাকা। নিবন্ধক বলেছে আমরা সর্বোচ্চ কয়টা শেয়ার বিক্রি করতে পারবো? 10,000। এবং প্রতিটা শেয়ারের মূল্য কত? 100 টাকা। তো এই যে নিবন্ধক কর্তৃক নির্ধারিত মূল্য 100 টাকা, এটাকে আমরা বলি কি জানো? লিখিত মূল্য। এটাকে আমরা কি বলি? লিখিত মূল্য বা অভিহিত মূল্য। এখন নিবন্ধক যে মূল্যটা নির্ধারণ করেছে 100 টাকা, আমরা এই 100 টাকা মূল্যেই কি করলাম? বাজারে শেয়ারগুলো ইস্যু করলাম। অর্থাৎ আমরা বাজারে শেয়ারগুলো বিক্রি করার জন্য নিয়ে গেলাম এবং আমরা মূল্য নির্ধারণ করলাম, বাজার মূল্য নির্ধারণ করলাম কত টাকা? 100 টাকা। তাহলে শেয়ারের লিখিত মূল্য যা, যদি আমরা শেয়ারের বাজার মূল্যটা বা বিক্রয় মূল্যটা তাই নির্ধারণ করি, অর্থাৎ অভিহিত মূল্যে বা লিখিত মূল্যে আমরা যদি শেয়ারগুলো বিক্রি করি, এই বিক্রয় মূল্যটাকে বলা হবে কি? সমহার। কি বলা হবে? সমহার। বুঝছো? তাহলে লিখিত মূল্য বা অভিহিত মূল্য বা ফেস ভ্যালু যা, ওই মূল্যতেই যদি আমি শেয়ারগুলো বাজারে বিক্রি করার চেষ্টা করি, তাহলে আমরা বলবো কি? যে শেয়ারগুলো বাজারে সমহারে ইস্যু করা হয়েছে। কি করা হয়েছে স্যার? শেয়ারগুলো বাজারে সমহারে ইস্যু করা হয়েছে বা শেয়ারগুলো সমহারে ইস্যু করা হয়েছে। অর্থাৎ বিক্রি করার জন্য শেয়ারগুলোর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ফেস ভ্যালু যা তাই, লিখিত মূল্য যা তাই। আচ্ছা, শেয়ারগুলোর লিখিত মূল্য কত? 100 টাকা। বাট আমরা দেখতেছি আমাদের শেয়ারের প্রতি মানুষের খুবই ইন্টারেস্ট, সবাই, সব বিনিয়োগকারী আমাদের শেয়ারগুলো কিনতে চাচ্ছে। তখন আমাদের একটু ভাবসাব বেড়ে যাবে, রাইট? তখন আমরা কি করলাম? আমরা বললাম যে না না ভাই, আমরা 100 টাকায় শেয়ারগুলো বেচবো না, আমাদের প্রতিটা শেয়ারের দাম হলো 150 টাকা। কত? 150 টাকা। তো দেখো আমাদের শেয়ারের ফেস ভ্যালু কত? 100। বাট আমরা বাজারে শেয়ারগুলো বিক্রি করার জন্য যখন ইস্যু করলাম, তখন কি 100 টাকায় ইস্যু করলাম? ফেস ভ্যালুতে ইস্যু করলাম নাকি তার চেয়ে একটু বেশি দামে? হ্যাঁ, তাহলে শেয়ারের লিখিত মূল্য, অভিহিত মূল্য বা ফেস ভ্যালু যা, তার চেয়ে বেশি দামে যদি আমরা বাজারে শেয়ারগুলো ছাড়ি, ইস্যু করি, তাহলে এই যে বেশি মূল্যে আমরা ইস্যু করলাম, এটাকে বলা হবে কি? অধিহার। কি বলা হবে? এখন বলো কয় টাকা আমরা বেশি মূল্যে ইস্যু করলাম? 50 টাকা। প্রতিটা শেয়ারের জন্য আমরা কত টাকা বেশি চার্জ করছি? এই 50 টাকাকে আমরা কি বলবো? অধিহার। কি বলবো? তাহলে লিখিত মূল্য কয় টাকা? 1,000 টাকা। ইস্যুকৃত মূল্য কয় টাকা? সরি, লিখিত মূল্য কত? 100 টাকা। লিখিত মূল্য কত? প্রতিটা শেয়ারের লিখিত মূল্য 100 টাকা। প্রতিটা শেয়ারের ইস্যুকৃত মূল্য 150 টাকা, তাই না? তাহলে প্রতিটা শেয়ারের অধিহার কয় টাকা? 50 টাকা। ঠিক আছে?
আচ্ছা, সবসময় আমাদের প্রতি মানুষের গুড ইমেজ, গুড ইমপ্রেশন, গুড অ্যাট্রাকশন থাকবে, বিষয়টা এরকম না। অনেক সময় কিন্তু এমনও হয় যে আমাদের ব্যবসাটা হয়তো ভালো চলতেছে না, লাভ হচ্ছে না, ওকে, লস হচ্ছে অনেক দিন ধরে। তখন কি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইবে প্রত্যয়ে? নো। তখন কিন্তু বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইবে না। তো আমরা বাজারে শেয়ার ছাড়লাম, কিন্তু কেউই শেয়ার কিনতে চায় না। তখন আমরা কি করলাম, প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু কয় টাকা বলো তো? 100 টাকা। আমরা বাধ্য হয়ে ফেস ভ্যালুর চেয়ে কম দামে বাজারে শেয়ারগুলো ছাড়লাম বা বাজারে শেয়ারগুলো ইস্যু করলাম। যে এটা একটা শেয়ার, এটার ফেস ভ্যালু বা এটা লিখিত বা অভিহিত মূল্যগত 100, বাট আমরা কি করলাম, 90 টাকায় বাজারে শেয়ারটাকে ইস্যু করলাম। অর্থাৎ যারা বিনিয়োগকারী তারা আমাদের শেয়ারগুলো কিনতে পারবে কয় টাকায়? 90 টাকায়। তো অনেকেই চিন্তা করবে, আচ্ছা এটার গায়ে তো মানে এটার ফেস ভ্যালু তো 100, বাট আমি 10 টাকা কমে কিনতে পারতেছি। হয়তো ইন্টারেস্ট প্রকাশ করবে এটা কেনার জন্য, রাইট, বা ইন্টারেস্ট ফিল করবে। তো দেখো, যদি আমরা শেয়ারগুলার লিখিত মূল্যের বা অভিহিত মূল্যের তুলনায় কম মূল্যে বাজারে শেয়ারগুলো ইস্যু করি, এই যতটুকু কম মূল্যে ইস্যু করলাম ওই কম মূল্যটুকুকে বলা হবে কি? অবহার, শেয়ার অবহার। তাহলে আমাদের শেয়ারগুলোর ফেস ভ্যালু কত? 100 টাকা। আমরা বাজারে এটাকে ইস্যু করলাম কয় টাকায়? 90 টাকায়। তাহলে বলো, আমরা কি সমহারে ইস্যু করলাম? না। আমরা কি অধিহারে ইস্যু করলাম? না। আমরা কিভাবে ইস্যু করলাম? অবহারে ইস্যু করলাম। প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু কত? 100, বাজার মূল্য কত? 90। তাহলে বলো কতটুকু আমরা কম মূল্যে ইস্যু করলাম? প্রতিটা শেয়ারের জন্য 10 টাকা। এই 10 টাকাকে আমরা কি বলবো? অবহার, শেয়ার প্রতি অবহার বা প্রতিটা শেয়ারের অবহার। বুঝতে পারছি? ওকে। তাহলে এই অধ্যায়টা যদি তুমি ভালো করে শিখতে চাও, বুঝতে চাও, ম্যাথগুলো মানে ভালো করে করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই টার্মগুলোর সাথে কি হইতে হবে? ফ্যামিলিয়ার হইতে হবে, পরিচিত হইতে হবে, রাইট? অনেকে এই টার্মগুলো না বুঝে ম্যাথ করার চেষ্টা করে, এই জন্য তাদের কাছে এই চ্যাপ্টারটা অনেক কঠিন মনে হয়। তাহলে বলো, এখন কি আমরা কনফিউজড হব? অনুমোদিত শেয়ার সংখ্যা কি? না। আমরা কি কনফিউজড হব শেয়ারের লিখিত মূল্য বা শেয়ারের অভিহিত মূল্য বা শেয়ারের ফেস ভ্যালু কি? না। আচ্ছা, এরপরে ইস্যুকৃত শেয়ার সংখ্যা বলতে কাকে বোঝায় আমরা কি বুঝবো? ইয়েস। আচ্ছা, সমহারে শেয়ার ইস্যু মানে কি? আমরা বুঝবো। অবহারে শেয়ার ইস্যু মানে কি? আমরা বুঝবো। অধিহারে শেয়ার ইস্যু মানে কি? আমরা বুঝবো। ওকে, এরপরে আসো শেয়ার আবেদন প্রাপ্তি। এটাও একটা ইম্পর্টেন্ট টার্ম। দেখো, পত্রিকা বেচার মতো করে আমরা কি শেয়ার বেচবো? নো। মাছ বিক্রি করার মতো, সবজি বিক্রি করার মতো না। ওকে, শেয়ারটাও কিন্তু একটা পণ্য, জানো? গোল্ড যেমন পণ্য, ডায়মন্ড যেমন পণ্য, মাছ, সবজি, চাল ডাল যেমন পণ্য, শেয়ারটাও কি পণ্য। তবে এই পণ্যটা একটু ডিফারেন্ট টাইপের পণ্য। এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা আর্থিক পণ্য। কি বলা হয় স্যার? আর্থিক পণ্য। আর এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, শেয়ার একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা একটা আর্থিক পণ্য। সো এই পণ্যটা চাল ডাল মাছ মাংসের মতো করে কিন্তু বিক্রি হবে না। তো শেয়ার নামক আর্থিক পণ্যটা বিক্রি করার জন্য একটা প্রসেস আছে। প্রসেসটা কি আমি একটু এক্সপ্লেন করি। আমরা হলাম প্রত্যয় লিমিটেড। তো আমরা আমাদের কোম্পানির শেয়ার বিক্রি করতে চাই। তো আমরা নিশ্চয়ই ওই যে বাসে উঠে পত্রিকা বেচার মতো ভাই শেয়ার কিনবেন, ভাই শেয়ার কিনবেন, ভাই শেয়ার কিনবেন এভাবে বিক্রি করব না, তাই না? আচ্ছা, তাহলে কিভাবে বিক্রি করব? দেখো, আমরা যদি শেয়ারগুলো বিক্রি করতে চাই, এই শেয়ারগুলো বিক্রি করার জন্য আমরা কি করব জানো? আমরা কোনো একজন এজেন্ট নিয়োগ করব, যাকে বলা হয় আন্ডার রাইটার অথবা অবলেখক। সাধারণত প্রায় প্রতিটা কোম্পানি তার শেয়ারগুলো বিক্রি করার জন্য আন্ডার রাইটার অথবা শেয়ার অবলেখক নিয়োগ করে। কিছু কিছু কোম্পানি আছে যারা আন্ডার রাইটার বা অবলেখক নিয়োগ করে না, সরাসরি শেয়ার সেল করে, ওটা হইতে পারে। বাট বেশিরভাগ কোম্পানি কী করে? আন্ডার রাইটার বা শেয়ার অবলেখক নিয়োগ করে। এবং তারা কোনো একটা ব্যাংকের সাথে বা কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে চুক্তিবদ্ধ হয়। ওকে, তাহলে আমরা প্রত্যয় লিমিটেড কি করলাম? ধরো আমরা ব্র্যাক ব্যাংকের সাথে একটা চুক্তি করলাম। সেটা কি? যে প্রত্যয় লিমিটেড 6000 শেয়ার বাজারে ছাড়বে এবং একটা প্রচারণা চালাবে। যারা যারা শেয়ার কিনতে চান তারা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আবেদন করেন প্রত্যয় লিমিটেডের শেয়ার কেনার জন্য। ওকে, এখানে ব্র্যাক ব্যাংক কী করবে? আমাদের আন্ডার রাইটার হিসেবে হয়তো কাজ করবে। তারা কি করবে? ওই যে যারা আবেদন করবে
তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করবে, করে আমাদের কাছে পৌঁছে দেবে। মানে এই হলো প্রসেস। ওকে, এবং এই প্রসেসের মধ্যে একটা বিষয় আছে, সেটা কি জানো? যেমন আমরা তো 6,000 শেয়ার বাজারে ছাড়লাম বিক্রি করার জন্য। যে সমস্ত বিনিয়োগকারী আমাদের শেয়ার কিনতে ইচ্ছুক, এই ইচ্ছাটা তারা পোষণ করবে কিসের মাধ্যমে? শেয়ার কেনার আবেদনের মাধ্যমে। কিসের মাধ্যমে স্যার? শেয়ার কেনার আবেদনের মাধ্যমে। তাহলে একটা কোম্পানি শেয়ার যখন ইস্যু করে, যেই সমস্ত বিনিয়োগকারীগণ এই শেয়ার কিনতে চায়, তারা শেয়ার কেনার জন্য কি করে? আবেদন করে। আর আবেদন কিন্তু খালি মুখে করলেই হবে না। তুমি যে কয়টা শেয়ার কিনতে চাও, ঠিক ওই কয়টা শেয়ারের টাকা ডিপোজিট করে তোমাকে আবেদন করতে হবে। ওকে, ধরো আমি প্রত্যয় লিমিটেড, আমি শেয়ার বাজারে ইস্যু করলাম। তুমি 10টা শেয়ার কিনতে চাও প্রত্যয়ে, তাহলে তুমি 10টা শেয়ারের কি করবা? কেনার আবেদন করবা। যখন তুমি আবেদন করবা, তখন কিন্তু এই 10টা শেয়ারের মূল্য তুমি ডিপোজিট করে দিবা। অর্থাৎ তোমার আবেদনের সাথে 10টা শেয়ার কেনার আবেদনের সাথে 10টা শেয়ারের মূল্য তুমি কি করবা? জমা করে দিবা। বুঝছো? তাহলে একটা কোম্পানি যখন শেয়ার বিক্রি করার জন্য বাজারে শেয়ার ইস্যু করে, তখন বিনিয়োগকারীগণ এই শেয়ার কেনার জন্য কি করে? আবেদন করে। তো কোম্পানি আবেদন পেল জনগণের কাছ থেকে বা বিনিয়োগকারীদের কাছ থেকে, শেয়ার কেনার আবেদন পেল। তো আবেদন পেল মানে কি? শুধু কাগজ পেল, নাকি কাগজের সাথে টাকাও পেল? টাকাও পেল। যতগুলো শেয়ারের আবেদন পাবে, ঠিক ততগুলো শেয়ারের কি পাবে? টাকাও কোম্পানি পাবে। তাই না বলো? তা দেখো, আমরা 6,000 শেয়ার ইস্যু করলাম বিক্রি করার জন্য, আমরা আবেদন পেলাম 8,000 শেয়ারের। তাহলে বলো তো, আমরা কতগুলো শেয়ারের টাকা পেলাম? 8,000 শেয়ারের টাকা পেলাম। কতগুলো শেয়ারের টাকা পেলাম? 8,000 শেয়ারের আবেদন টাকা পেলাম, রাইট? তো যতগুলো শেয়ারের আবেদন পেয়েছি, ঠিক ততগুলো শেয়ারেরই আমরা টাকা পেয়েছি। ওকে স্যার, কয় টাকা করে পাবো? ও যে আমরা যত টাকা করে ইস্যু করব, যেমন আমাদের শেয়ারের ফেস ভ্যালু কত টাকা? 100। আমরা বাজারে প্রতিটা শেয়ার মানে ইস্যু করলাম 120 টাকা। এখন আমি যদি 8,000 শেয়ারের আবেদন পাই, তার মানে 8,000 গুণ 120 যা হয় তত টাকা আমরা পাবো। ওকে, আচ্ছা এবার আসো শেয়ারের মাধ্যমে সম্পদ ক্রয়। আচ্ছা, শেয়ারের মাধ্যমে সম্পদ ক্রয় এই বিষয়টা কি? দেখো, আমরা যখন টাকার প্রয়োজন হয়, যখন মূলধনের প্রয়োজন হয়, তখন শেয়ার বিক্রি করে সেই টাকাটা বা মূলধনটা পাই। তার মানে শেয়ার ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহ করা হয়, তাই না? এটা একটা সাধারণ প্রসেস। এছাড়াও একটা কোম্পানি মাঝে মধ্যে কোনো একটা বিশেষ সম্পদ অর্জনের জন্য টাকা খরচ না করে শেয়ার ইস্যুর মাধ্যমে ওই সম্পদটা কিনে থাকে। এটাও পসিবল। ওকে, যেমন ধরো আমরা প্রত্যয় কোম্পানি, আমাদের ধরো একটা জমি দরকার। তোমার কাছে জমি আছে, এখন আমি তোমাকে প্রস্তাব দিলাম যে তুমি তোমার এই জমিটা প্রত্যয় কোম্পানিকে দিয়ে দাও, বিনিময়ে প্রত্যয় কোম্পানির 1,000 শেয়ার তোমাকে দেওয়া হবে। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে তোমার কাছ থেকে আমরা কি পেলাম? তোমার কাছ থেকে কোম্পানি কি নিল? জমি। বিনিময়ে তোমাকে কোম্পানি কি দিল? শেয়ার। তার মানে কোম্পানি শেয়ার ইস্যু করে জমি ক্রয় করলো। সেম এরকম ধরো আরেকজনকে 500টা শেয়ার দিয়ে একটা মেশিন নিল, আরেকজনকে ধরো 200টা শেয়ার দিয়ে ধরো একটা প্ল্যান্ট স্থাপন করলো। তাহলে দেখো, একটা কোম্পানি যদি চায় শেয়ার ইস্যু করার মাধ্যমে স্থায়ী সম্পদ অর্জন করতে পারে। ওকে, এটাকে আমরা কি বলতে পারি? শেয়ারের মাধ্যমে সম্পদ ক্রয়। আরেকটা টার্ম কি স্যার? শেয়ার ইস্যু সংক্রান্ত আনুষঙ্গিক ব্যয়। এই যে দেখো, আমি প্রত্যয় লিমিটেড, আমি 6,000 শেয়ার বাজারে ছাড়লাম বিক্রি করার জন্য। তো এই যে শেয়ারগুলো আমি বাজারে ইস্যু করলাম বিক্রি করে টাকা কালেকশনের জন্য, তো টাকাটা কি আমি প্রত্যেকের বাসায় গিয়ে গিয়ে আদায় করব? নাকি এই টাকাটা আদায় করার জন্য হয়তো আমি ব্যাংকের সাথে কি করব? একটা অ্যাগ্রিমেন্ট করব। ওই ব্যাংক কি ফ্রিতে এই কাজটা করে দিবে? বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে আমার অ্যাকাউন্টে ব্যাংকে ফ্রিতে পৌঁছে দিবে, নাকি একটা কমিশন চার্জ করবে? একটা কমিশন চার্জ করবে। আবার যে আন্ডার রাইটার আমার এই শেয়ারগুলো বিক্রি করে দেওয়ার দায়িত্ব নেবে, সে কি ফ্রিতে এই দায়িত্ব নেবে, নাকি কমিশন চার্জ করবে? আবার আমি চাইলেই কি শেয়ার বিক্রি করতে পারবো? এই শেয়ার বিক্রি করার কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে না? সেই বাবদ আমার বিভিন্ন কস্ট থাকতে পারে, লিগ্যাল কস্ট থাকতে পারে, তাই না? তারপরে হলো ক্রেডিট রেটিং কস্ট থাকতে পারে, এরকম অনেক রকমের কস্ট থাকতে
পারে, যেইগুলোকে আমরা কি বলি শেয়ার ইস্যু সংক্রান্ত আনুষঙ্গিক ব্যয়। ওকে স্যার? আচ্ছা, তাহলে শেয়ার ইস্যু করে তুমি যদি মূলধন কালেক্ট করতে চাও তোমাকে কিছু আনুষঙ্গিক ব্যয় করা লাগতে পারে, তাই না? আন্ডার রাইটার কমিশন বাবদ ব্যয় করা লাগতে পারে, ব্যাংক চার্জ বাবদ ব্যয় করা লাগতে পারে, তাই না? এই ধরনের বিভিন্ন ব্যয় হতে পারে। তাহলে দেখো স্যার, আমরা যদি এই শেয়ার ইস্যু অধ্যায়টা করতে চাই, এই শেয়ার ইস্যু অধ্যায়টা করার জন্য আমাদের এই প্রত্যেকটা টপিক মাথায় রাখতে হবে এবং এই প্রত্যেকটা টপিকের সাথে আমাদের পরিচিতি থাকতে হবে, কারণ এই কথাগুলোই ঘুরে ফিরে তোমার ম্যাথের মধ্যে থাকবে। ওকে, তাহলে আমরা আরেকবার যদি রিভিউ করি, কি বলো তো? অনুমোদিত শেয়ার সংখ্যা, আমরা এই টার্মটা বুঝলাম। গুড। তারপরে কি স্যার? শেয়ারের লিখিত, আচ্ছা, অনুমোদিত শেয়ার সংখ্যা মানে কি? নিবন্ধক আমাদেরকে যে পরিমাণ শেয়ার বিক্রি করার অনুমতি দিয়েছে। আচ্ছা, শেয়ারের লিখিত মূল্য বা অভিহিত মূল্য মানে কি? প্রত্যেকটা শেয়ারের জন্য যে মূল্য বরাদ্দ করা হয়েছে নিবন্ধক কর্তৃক, সেটা হলো শেয়ারের লিখিত মূল্য বা অভিহিত মূল্য। আমরা যদি ইংলিশে বলি কি বলবো? ফেস ভ্যালু। আচ্ছা, ইস্যুকৃত শেয়ার সংখ্যা কাকে বলে? আমরা যতগুলো শেয়ারের অনুমতি পেয়েছি বিক্রি করার, ওটা তো অনুমোদিত শেয়ার, সেখান থেকে আমরা যে কয়টা শেয়ার বিক্রি করতে চাই সেটা হলো ইস্যুকৃত শেয়ার সংখ্যা। আচ্ছা, ফেস ভ্যালু যা, আমরা যদি সেই মূল্যেই শেয়ারগুলোকে বিক্রি করি সেটাকে বলা হবে কি? সমহার। আচ্ছা, ফেস ভ্যালুর চেয়ে আমরা যতটুকু কম মূল্যে শেয়ার বিক্রি করব সেটা হলো কি? অবহার। আচ্ছা, ফেস ভ্যালু যা, তার চেয়ে আমি যতটুকু বেশি দামে শেয়ার বিক্রি করব সেটার নাম কি হবে? অধিহার। আচ্ছা, আমরা শেয়ার ইস্যু করলাম বাজারে কত? 6000, কিন্তু আমরা আবেদন পেলাম কত? 8000। তার মানে শেয়ারের আবেদন প্রাপ্তি 8000। এই আবেদন পাওয়া মানে কি শুধুই আবেদন পাওয়া, নাকি আবেদনের সাথে টাকাও পাওয়া? তাহলে আমরা যখনই আবেদন পাবো সাথে সাথে আমাদের কি হবে? ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে, তাই না? বলো। আচ্ছা, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই। স্যার বলো, আমরা ইস্যু করেছি কত শেয়ার? 6000, আবেদন পেলাম 8000। এখন বলো তো আমরা কয়টা শেয়ার বিক্রি করব? আমরা যা ইস্যু করছি তার চেয়ে একটা শেয়ারও আমরা কখনো বেশি বিক্রি করব না। 6000 শেয়ার ইস্যু করেছি, আমি যদি 8000 শেয়ারের আবেদন পাই, আমি কিন্তু 6000 শেয়ারই বিক্রি করব, আর বাকি যে 2000 এক্সট্রা আবেদন পেয়েছি ওইগুলো আমি ফেরত দিয়ে দেব। এটা মাথায় রাখতে হবে অলওয়েজ। ইস্যুকৃত শেয়ারের তুলনায় আমি কখনোই বেশি পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবো না, আমি যতটুকু বাড়তি আবেদন পাবো ততটুকু টাকা ফেরত দিয়ে দেব। শেয়ারের মাধ্যমে আমরা সম্পদ ক্রয় করতে পারি, তাই না? আমি শেয়ারের মাধ্যমে জমি ক্রয় করতে পারি, শেয়ারের মাধ্যমে মেশিন ক্রয় করতে পারি, রাইট? আর হলো শেয়ার ইস্যু করে এই টাকা সংগ্রহ করার জন্য বা মূলধন সংগ্রহ করার জন্য আমাদের বেশ কিছু আনুষঙ্গিক ব্যয় বহন করতে হয়, যেমন আন্ডার রাইটারের কমিশন বা অবলেখকের কমিশন, তাই না? তারপরে উত্তরণ ব্যয়, তারপরে ব্যাংক চার্জ, তারপরে আইন খরচ, এরকম বিভিন্ন রকমের আনুষঙ্গিক ব্যয় আমাদেরকে বহন করতে হয়। ওকে স্যার, তাহলে আমরা নেসেসারি ইনফরমেশনগুলো কি বুঝলাম? গুড। তো আমরা যদি এই ইনফরমেশনগুলো বুঝে থাকি, এখন আমরা সামনে আগাই। ওকে, আচ্ছা, আমি তোমাদেরকে আবার একটু লিস্টটা দেখাই যে আমরা এই অধ্যায়ে কি করতে যাচ্ছি। জাবেদা, ব্যাংক হিসাব, আর্থিক বিবরণী। এখন মজার একটা কথা বলি, তুমি যদি ঠিকভাবে জাবেদা করতে পারো তার মানে এই অধ্যায়টা শেষ। আচ্ছা, জাবেদার উপর ডিপেন্ড করে কি করা হয়? ব্যাংক হিসাব করা হয়। তুমি যদি জাবেদা ঠিকঠাকভাবে করো, ব্যাংক হিসাব খুব সহজেই পেরে যাবা, কারণ জাবেদার উপর ভিত্তি করেই আমি খতিয়ান করব ব্যাংক হিসাবে, রাইট? আর আর্থিক অবস্থার বিবরণী, এটা অনেক ইজি, খুবই মানে সহজে এটা করা যায়। সো কেউ যদি জাবেদা পারফেক্টলি পারো, এই অধ্যায়টা তার হয়ে গেছে। এবং এই অধ্যায়ের যে জাবেদা, আমি জাবেদা নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, এই অধ্যায়ে কিন্তু অগণিত অসংখ্য জাবেদা নাই। জাবেদা হলো মাত্র কয়টা? 4টা। এই অধ্যায়ে আমরা মাত্র 4টা জাবেদা করব। ওকে, তো দেখো আমরা কি কি জাবেদা করব, আমরা একটু আগাই। দেখো, এই অধ্যায়ে আমাদের যে কয়টা জাবেদা প্রয়োজন, যে 4টা জাবেদা প্রয়োজন, তো এই 4টার মধ্যে ফার্স্ট ওয়ান যে জাবেদা, প্রথম যে জাবেদা, সেটা হলো শেয়ার আবেদন প্রাপ্তির জাবেদা। এই যে দেখো, আমি নেসেসারি টার্মসের মধ্যে শেয়ার আবেদন প্রাপ্তি এটা নিয়ে আলাপ করছি না? ওকে, তাহলে তোমরা কি বুঝতে পারছো আমি কেন আলাপ করলাম, যে শেয়ার আবেদন প্রাপ্তি নিয়ে আমি কেন এতগুলো কথা বললাম? কারণ এই টার্মটাই যদি তুমি না জানো, এই টার্মটাই যদি না বুঝো, তাহলে তুমি এই জাবেদাটা কিন্তু পারফেক্টলি দিতে পারবে না।
তাহলে শেয়ার আবেদন প্রাপ্তি মানে কি জানো? ওই যে আমরা শেয়ার ইস্যু করেছি, বাজারে বিক্রি করার জন্য শেয়ার ছেড়েছি, যারা বিনিয়োগকারী, যারা আমাদের কোম্পানির শেয়ার কিনতে চায়, তারা কি করবে? শেয়ার কেনার জন্য আবেদন করবে। আর আবেদন কিন্তু খালি হাতে করবে না, যতগুলো শেয়ার বিনিয়োগকারীগণ কিনতে চাইবে ঠিক ততগুলো শেয়ারের টাকা ব্যাংকে জমা দিয়ে আবেদন করবে, রাইট? তাহলে আমরা যদি আবেদন পাই, আবেদন পাওয়া মানে কি? শেয়ারের আবেদন পাওয়া মানে আমরা, আচ্ছা বলো, আমরা কি বিনিয়োগকারী? নো। তুমি যখন এই অধ্যায়ের ম্যাথগুলো করবা, তুমি কিন্তু নিজেকে বিনিয়োগকারী মনে করবা না, তুমি নিজেকে কি মনে করবা বলো তো? কোম্পানি। তুমি কি? কোম্পানি। আমরা কি? কোম্পানি। তাহলে আমরা হচ্ছি কোম্পানি। এখন আমরা যদি শেয়ার কেনার আবেদন পাই, শেয়ার কেনার আবেদন আমরা কাদের কাছ থেকে পাবো? বিনিয়োগকারীদের কাছ থেকে পাবো। কাদের কাছ থেকে? তাহলে বিনিয়োগকারীদের কাছ থেকে আমরা যদি শেয়ার কেনার আবেদন পাই, তার মানে আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়বে। ওকে? আর আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়লে কি হয়? ব্যাংক হিসাব ডেবিট হয়। ওকে? আর এই যে ব্যাংক হিসাব ডেবিট হলো, ব্যাংকে টাকা বাড়লো, কেন বাড়লো? শেয়ার আবেদন পাওয়ার কারণে। দ্যাটস ওয়াই শেয়ার আবেদন হিসাব কি হবে? ক্রেডিট হবে। অনেক ইজি না? হ্যাঁ। তাহলে দেখো, এই ওদের প্রথম যে জাবেদাটা, দেখো তুমি যখন জাবেদা করবা, যা কিছু লেখা আছে থাকুক, কোয়েশ্চেনের মধ্যে তো অনেক কথা লেখা থাকবে, অনেক কিছু লেখা থাকবে, এই সব কিছু তুমি ফোকাস করবে না। ওকে? তুমি যখন জাবেদা করবা, তুমি ফার্স্ট অফ অল যে লাইনটাকে সার্চ করবা সেটা হলো কি, শেয়ার আবেদন পাওয়া গেল কয়টার। এবং আমাদের প্রথম জাবেদাটাই হবে কার জন্য? শেয়ার আবেদন পাওয়ার জন্য। ওকে? আর আমরা শেয়ার আবেদন যদি পাই, শেয়ার আবেদন পাওয়ার জন্য আমরা কি জাবেদা লিখব? ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ওকে? আমরা ধরো 10 লাখ টাকার শেয়ার আবেদন পেলাম, তাহলে ব্যাংক হিসাব ডেবিট কি হবে? 10 লাখ। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে কত? 10 লাখ। বুঝছো? তাহলে প্রথম জাবেদাটা কার জন্য? শেয়ার আবেদন পাওয়ার জন্য। তো তুমি প্রথম জাবেদাটা দিলা, এবার তোমাকে কি করতে হবে? দ্বিতীয় জাবেদাটা দিতে হবে। ওকে? আচ্ছা, দ্বিতীয় জাবেদাটা কি? প্রথম জাবেদাটা ছিল আবেদন পাওয়ার জাবেদা। ওকে? দ্বিতীয় জাবেদাটা হলো, এই যে আমরা শেয়ারের আবেদন পেলাম, এই আবেদনের টাকাটাকে আমরা মূলধনে ট্রান্সফার করে দিব। শেয়ার আবেদনের মাধ্যমে আমরা যে টাকাটা পেয়েছি, এই শেয়ার আবেদনটাকে বা শেয়ার আবেদনের টাকাটাকে এখন আমরা ট্রান্সফার করব, স্থানান্তর করব কোথায়? শেয়ার মূলধনে। ওকে? তাহলে 2 নম্বর জাবেদাটা হলো শেয়ার আবেদনকে শেয়ার মূলধনে স্থানান্তরের জাবেদা। ওকে? প্রথম জাবেদাটা কি ছিল বলো? শেয়ার আবেদন প্রাপ্তির জাবেদা। এই যে শেয়ার আবেদন পেলাম, এবার আমরা দ্বিতীয় জাবেদাটা দিব শেয়ার আবেদনকে শেয়ার মূলধনে স্থানান্তরের জন্য জাবেদা। ওকে? এটা হলো 2 নম্বর জাবেদা। তো আমরা যখনই শেয়ার আবেদন পাবো, শেয়ার আবেদন পাওয়ার জাবেদা দিব, তার পরপরই আমরা কি করব? শেয়ার আবেদনকে শেয়ার মূলধনে স্থানান্তরের জাবেদা দিব। শেয়ার আবেদনের জাবেদা দেওয়ার পরপরই আমরা শেয়ার আবেদনকে মূলধনে স্থানান্তরের জাবেদা দেব। ওকে স্যার? একদম পরপরই, কোনো কিছুর জন্য ওয়েট করব না। আবেদনের জাবেদা দিয়েই ঠিক পরের জাবেদাটা দিব কার? শেয়ার আবেদনকে মূলধনে ট্রান্সফার করার। ওকে? তো আমরা যদি শেয়ার আবেদনকে শেয়ার মূলধনে স্থানান্তর করার জাবেদা দিতে চাই, আমাদের এই জাবেদার ফার্স্ট যে অংশটা, সেটা হলো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে? দেখো, প্রথম জাবেদাটার দিকে তাকাও। প্রথম জাবেদাটা শেষ হয়েছে কি দিয়ে? শেয়ার আবেদন হিসাব ক্রেডিট দিয়ে। তাহলে দ্বিতীয় জাবেদাটা শুরু হবে কি দিয়ে? শেয়ার আবেদন হিসাব ডেবিট দিয়ে। কি দিয়ে? শেয়ার আবেদন হিসাব ডেবিট দিয়ে। তাহলে প্রথম আবেদন পাওয়ার জাবেদার মধ্যে শেয়ার আবেদন কি ছিল? ক্রেডিট। আর আবেদনকে মূলধনে ট্রান্সফার করার ক্ষেত্রে শেয়ার আবেদন কি হয়ে যাবে? ডেবিট। আর শেয়ার মূলধনটা কি হয়ে যাবে? ক্রেডিট। বুঝছো? ওকে? তাহলে শেয়ার আবেদনকে শেয়ার মূলধনে স্থানান্তর করার জন্য আমরা যে জাবেদা দিব, এই জাবেদার বাধ্যতামূলক অংশ কি বলো তো? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এই দুইটা হলো বাধ্যতামূলক অংশ, মাস্ট বি। এই দুইটা অংশ থাকবেই। এই দুইটা অংশ লেখার পর দেন তুমি চিন্তা করবা, তুমি যখন শেয়ারগুলো ইস্যু করেছো তখন অবহার ছিল কিনা।
কি ছিল কিনা, অবহার ছিল কিনা। যদি তুমি দেখো হ্যাঁ অবহার ছিল, তাহলে তুমি কি করবা, শেয়ার অবহার হিসাব ডেবিট এই কথাটা লিখবা। আর যদি তোমার মনে হয় যে না না অবহার তো ছিল না, অবহার তো কোয়েশ্চেনে নাই, তাহলে কি অবহার ডেবিট লিখবা, লিখবা না। তাহলে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট মাস্ট বি আমরা লিখব। এই দুইটা হিসাব লিখার পর দেন আমরা সার্চ করব কাকে, অবহারকে। কাকে, অবহারকে। যদি আমাদের প্রশ্নে শেয়ার অবহার থাকে তাহলে আমরা শেয়ার অবহার ডেবিট লিখব। আর যদি আমাদের প্রশ্নে শেয়ার অবহার না থাকে তাহলে আমরা শেয়ার অবহার লিখব না। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে বলো শেয়ার অবহার এটা কি বাধ্যতামূলক? না। যদি প্রশ্নে থাকে আমরা লিখব, যদি প্রশ্নে না থাকে আমরা লিখব না। ওকে, এরপরে আমরা চিন্তা করব যে আমাদের প্রশ্নে অধিহার আছে কিনা। কি আছে কিনা, শেয়ার অধিহার আছে কিনা। যদি আমাদের প্রশ্নে শেয়ার অধিহার থাকে তাহলে আমরা শেয়ার অধিহার ক্রেডিট লিখব। কি লিখব, শেয়ার অধিহার ক্রেডিট। আর যদি আমাদের প্রশ্নে শেয়ার অধিহার না থাকে তাহলে কি আমরা লিখব, লিখব না। তাহলে শেয়ার অধিহার ক্রেডিট এটা কি বাধ্যতামূলক? না। যদি প্রশ্নে অধিহার থাকে তাহলে আমরা শেয়ার অধিহার ক্রেডিট লিখব, যদি প্রশ্নে অধিহার না থাকে আমরা শেয়ার অধিহার ক্রেডিট লিখব না। ওকে, তাহলে অবহার যেমন বাধ্যতামূলক নয়, অধিহারটাও কি বাধ্যতামূলক নয়। অবহার থাকলে লিখব, ডেবিটে না থাকলে লিখব না। অধিহার থাকলে লিখব, ক্রেডিটে না থাকলে লিখব না। অ্যান্ড দেন আমরা দেখব যে পরিমাণ শেয়ার আমরা ইস্যু করেছি তার চেয়ে বেশি আবেদন পেয়েছি কিনা। আমরা ইস্যু করেছি ৬,০০০, আবেদন পেয়েছি কত, ৮,০০০। তাহলে বলো বেশি আবেদন পেয়েছি নাকি পাই নাই? পেয়েছি, তাই না? এই যে আমরা বেশি আবেদন পেলাম, এই বেশি আবেদনের টাকাগুলো আমরা কি আমাদের কাছে রাখবো নাকি ফেরত দিয়ে দিব? ফেরত দিয়ে দিব। তাহলে আমরা যদি অতিরিক্ত আবেদন পাই, ইস্যুকৃত শেয়ারের চেয়ে বাড়তি আবেদন পাই, এই বাড়তি আবেদনের টাকাগুলো ফেরত দেওয়ার জন্য আমরা ব্যাংক হিসাব ক্রেডিট লিখব। কি লিখবো, ব্যাংক হিসাব ক্রেডিট। ওই যে বাড়তি টাকা আবেদন যখন পেয়েছি তখন তো ব্যাংক বেড়েছে, ব্যাংক ডেবিট। এখন যদি আমি ফেরত দিয়ে দিই তাহলে কি ব্যাংক বাড়বে না কমবে? কমবে। তাহলে ব্যাংক কি হয়ে যাবে, ক্রেডিট। তো আমি ব্যাংক হিসাব ক্রেডিট কখন লিখবো, যদি বাড়তি আবেদন পাই। আর যদি আমি বাড়তি আবেদন না পাই, আমি ৬,০০০ ইস্যু করেছি, ৬,০০০-এরই আবেদন পেয়েছি, তাহলে বলো আমি কি ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো? লিখবো না। আমি ৬,০০০ ইস্যু করছি, ৫,০০০-এর আবেদন পাইছি, যা ইস্যু করছি ওই পরিমাণ আবেদন পাই নাই, তার চেয়ে কম আবেদন পাইছি, বলো তাহলে আমি কি ফেরত দিব? আমি যা বিক্রি করতে চাই ওই পরিমাণ কাস্টমারই তো পাই নাই, আমি আবার ফেরত দিব কাকে? তাহলে আমি কি ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো? লিখবো না। আমি ৬,০০০-এর আবেদন ইস্যু করেছি, ৬,০০০, আবেদন পেয়েছি ৭,০০০, বলো আমি কি করব? ৭,০০০ বিক্রি করব নাকি ১,০০০ শেয়ার ফেরত দিয়ে দেবো? ১,০০০ শেয়ারের টাকা ফেরত দিব, ১,০০০ শেয়ারের আবেদনের টাকা ফেরত দিব। বলো ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো নাকি লিখবো না? ইয়েস, লিখবো। ওকে, তাহলে দেখো শেয়ার আবেদনকে শেয়ার মূলধনে স্থানান্তর করার জন্য আমরা যে জাবেদাটা দিব, এই জাবেদার মধ্যে টোটাল হিসাব কয়টা? ৫টা। টোটাল হিসাব কয়টা? ৫টা। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আবার বলো, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, এই ক্রেডিট। ওকে স্যার? ওকে, তাহলে শেয়ার আবেদনের টাকাকে শেয়ার মূলধনে স্থানান্তর করার জন্য জাবেদার মধ্যে হিসাব কয়টা? ৫টা। এখন বলো এই ৫টা যে হিসাব, ৫টাই কি কম্পালসারি? ৫টাই কি বাধ্যতামূলক? না। বাধ্যতামূলক কয়টা বলো তো? 2টা। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে শেয়ার আবেদনকে আমরা শেয়ার মূলধনে যদি ট্রান্সফার করতে চাই, আমরা অ্যাট ফার্স্ট কি লিখবো? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এই 2টা হিসাব লেখার পরে গিয়ে আমরা কি চিন্তা করব? অবহার আছে কিনা। যদি থাকে আমরা অবহার হিসাব ডেবিট লিখব, না থাকলে লিখব। এরপরে কি চিন্তা করব? অধিহার আছে কিনা। যদি থাকে অধিহার হিসাব ক্রেডিট লিখব, না থাকলে লিখব না। এরপরে কি চিন্তা করব? অতিরিক্ত আবেদন পেয়েছে কিনা। যদি অতিরিক্ত আবেদন পাই সেটা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যাংক হিসাব ক্রেডিট লিখব।
আর যদি অতিরিক্ত আবেদন না পাই তাহলে লিখবো না। বুঝছি? সহজ না? হ্যাঁ, আমরা তো অবশ্যই মুখস্থ করব, বাট এই যে আমরা বুঝে মুখস্থ করলে কি হবে, এটা মাথায় থাকবে। এবং আমি পরীক্ষার হলে গেলেই তো মানুষের মাথা গরম হয়ে থাকে, রাইট? প্রসেসর উল্টাপাল্টা কাজ করা শুরু করে। বাট তোমাদেরটা করবে না কেন? তুমি তো বুঝে মুখস্থ করে প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে গেছো, রাইট? আর যারা বুঝা টুজা নাই, অন্ধের মতো 5-7টা ম্যাথ করে পরীক্ষার হলে যায়, ওরা দেখা যায় আউলা জল্লা বাঁধাই দিচ্ছে। ইভেন ওরা জানেও না যে আমি যে অ্যান্সার করতেছি এটা কোন চ্যাপ্টারের ম্যাথ। চ্যাপ্টার জানারও ওদের দরকার নেই, ওদের ম্যাথ করলেই হইলো। এই অন্ধের মতো ম্যাথ করা মানে কি জানো? গাধার পিঠে স্বর্ণের বস্তা নিয়ে হাঁটা। অ্যান্ড গাধা যদি পিঠে স্বর্ণের বস্তা নিয়ে হাঁটে, বা লোহার বস্তা নিয়ে হাঁটে, বা ইটের বস্তা নিয়ে হাঁটে, তার কোনো কিছু যায় আসে বলো না? তো এই কারণে যে না বুঝে ম্যাথ করবে, ওর অবস্থা হইলো ওই গাধার মতো, আর ম্যাথ হইলো স্বর্ণের বস্তার মতো। আর যে বুঝে করবে তার জন্য এই স্বর্ণগুলো অ্যাসেট হয়ে যাবে, তাই না? গাধার জন্য জীবনে স্বর্ণ কি হবে না? অ্যাসেট হবে না, ওটা বোঝাই হয়ে থাকবে। ওকে স্যার, এখন একটা বিষয় আমি তোমাদেরকে বলি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যদি অবহার থাকে তাহলে কি অধিহার থাকা পসিবল? না। যদি কোয়েশ্চেনে অবহার থাকে তাহলে কিন্তু অধিহার থাকবে না, আর যদি অধিহার থাকে তাহলে আর অবহার থাকবে না। অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে, অবহার থাকবে অথবা অধিহার থাকবে। ওকে স্যার? সমহার হইলে এই দুইটার কোনোটাই থাকবে না। ওকে, হইতে পারে সমহার। তো সমহার মানে কি? অবহার আছে, নাই, অবহার লিখবো না। অধিহার আছে, নাই, অধিহার লিখবো না। তাহলে আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। ওকে, আচ্ছা। আর ধরো আমি অতিরিক্তও পাইনি, তাহলে ব্যাংক ক্রেডিট লিখবো? লিখবো না। ধরো যদি বলে যে সমহারে 6000 শেয়ার ইস্যু করা হলো, 6000 শেয়ারেরই আবেদন পাওয়া গেল। ওর ওর কথা মতো যে সমহারে 6000 শেয়ার ইস্যু করা হলো এবং 6000 শেয়ারেরই আবেদন পাওয়া গেল, তাহলে আমরা লিখলাম শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এবার বলো, আমরা শেয়ার ইস্যু করেছি কিভাবে? সমহারে। তাহলে বলো অবহার আছে না নাই? নাই। অবহার লিখবো? লিখবো না। অধিহার আছে না নাই? নাই। অধিহার লিখবো? লিখবো না। আমরা ইস্যু করছি কত শেয়ার? 6000। আবেদনও পেয়েছে 6000, তাহলে বাড়তি আবেদন পেয়েছে, ফেরত দিব না। তাহলে ব্যাংক ক্রেডিট লিখবো? না, লিখবো না। তাহলে আমার যাবে দেওয়া শুধুমাত্র শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট হবে। ওকে, আর বাকিগুলো কিন্তু হবে না। তাহলে আমি এর জন্যই বলছি যে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, এই দুইটা কি বাধ্যতামূলক, এই দুইটা কি বাধ্যতামূলক, আর বাকি তিনটা কিন্তু বাধ্যতামূলক না। এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যদি অবহার থাকে আমি লিখবো, না থাকলে লিখবো না। যদি অধিহার থাকে লিখবো, না থাকলে লিখবো না। যদি অতিরিক্ত আবেদন পাই তাহলে ব্যাংক ক্রেডিট লিখবো, না হলে লিখবো না। ক্লিয়ার? তাহলে দেখো স্যার, আমাদের ফার্স্ট জাবেদাটা কি ছিল? শেয়ার আবেদন প্রাপ্তির জাবেদা। তো শেয়ার আবেদন যখন আমরা পাই তখন আমাদের ব্যাংকে টাকা বাড়ে, দ্যাটস ওয়াই ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন ক্রেডিট। তাহলে প্রথম জাবেদা শেষ হলো কি দিয়ে? শেয়ার আবেদন ক্রেডিট দিয়ে। দ্বিতীয় জাবেদা শুরু হলো কি দিয়ে? শেয়ার আবেদন ডেবিট দিয়ে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো আমরা থার্ড জাবেদায় যাব, থার্ড জার্নাল বা তৃতীয় জাবেদায় যাব। 3 নম্বর জাবেদাটা কি বলো? শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়ের জাবেদা। শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়ের যাবে। দেখো যে আমরা নেসেসারি টার্মে আলাপ করেছিলাম, ইজ ইট পসিবল? ইয়েস, অফকোর্স। আমরা শেয়ার ইস্যু করে যেমন টাকা কালেক্ট করি, ঠিক তেমনি মাঝে মধ্যে যদি পসিবল হয় আমরা শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদও কিনে থাকি, তাই না? আমরা শেয়ার ইস্যু করে জমি কিনতে পারি, আমরা শেয়ার ইস্যু করে মেশিন কিনতে পারি না বলো? আচ্ছা, যদি আমরা এই টাইপের কিছু করে থাকি, শেয়ার ইস্যুর মাধ্যমে যদি আমরা কোনো সম্পদ কিনে থাকি, সেক্ষেত্রে এটার জাবেদাটা কি হবে? আমরা যেই সম্পদটা কিনবো ওই সম্পদটা ডেবিট হয়ে যাবে। ধরো আমরা জমি কিনলাম, তাহলে জমি হিসাব কী হবে? বা ভূমি হিসাব কী হবে? ডেবিট। ধরো আমরা মেশিন কিনলাম শেয়ার ইস্যুর মাধ্যমে, তাহলে মেশিন হিসাব কী হবে? ডেবিট। আমরা শেয়ার ইস্যুর মাধ্যমে যদি কোনো সম্পদ কিনি, বলো আমাদের কাছে সম্পদ বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আমাদের কাছে যেহেতু সম্পদ আসলো, সম্পদ বাড়লো, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। সো আমরা ওই সম্পদটাকে কি করব? ডেবিট। যেমন শেয়ার ইস্যুর মাধ্যমে ভূমি ক্রয়, সো ভূমি হিসাব ডেবিট। ওকে, আর কি হবে? শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমি ভূমিটা কিনেছি কিসের মাধ্যমে? শেয়ারের মাধ্যমে। আমি কি টাকা দিছি না শেয়ার দিছি? শেয়ার দেওয়ার কারণে আমার কি হলো? শেয়ার মূলধন বেড়ে গেল, সো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। বুঝছো?
তাহলে আমরা যদি শেয়ার ইস্যুর মাধ্যমে কোনো সম্পদ ক্রয় করি, যেই সম্পদটা ক্রয় করব ওই সম্পদটা কি হয়ে যাবে? ডেবিট। আর শেয়ার মূলধন ক্রেডিট। এই দুইটা হলো বাধ্যতামূলক। এই দুইটা কি বাধ্যতামূলক? এই দুইটা লিখার পর দেন তুমি চিন্তা করবা, এই যে তুমি যে জমি কেনার জন্য শেয়ারগুলো ইস্যু করেছো, এই শেয়ারগুলো কি তুমি অবহারে ইস্যু করেছো? যদি অ্যান্সার হয় ইয়েস, আমরা অবহারে ইস্যু করেছি, তাহলে এখানে কি হবে? শেয়ার অবহার হিসাব দেবে। আর যদি উত্তর হয় না, আমরা অবহার ইস্যু করি নাই, তাহলে অবহার হবে না। বুঝছো? তাহলে সম্পদ কেনার সময় আমরা যে শেয়ারগুলো ইস্যু করেছি, এই শেয়ারগুলো আমরা সমহারে ইস্যু করতে পারি, অথবা আমরা অবহারে ইস্যু করতে পারি, অথবা আমরা অধিহারেও ইস্যু করতে পারি। যদি আমরা অবহারে ইস্যু করি, ওকে, সেই ক্ষেত্রে আমরা শেয়ার অবহার কি লিখবো? ডেবিট। আর যদি না করি, লিখবো না। অ্যান্ড দেন তুমি চিন্তা করবা যে তুমি কি শেয়ারগুলো অধিহারে ইস্যু করেছো? যদি উত্তর হয় হ্যাঁ, আমরা শেয়ারগুলো অধিহারে ইস্যু করেছি, তাহলে শেয়ার অধিহার হিসাব কী হবে? ক্রেডিট। আর যদি উত্তর হয় না, আমরা অধিহার ইস্যু করি নাই, তাহলে কি আমরা অধিহার লিখবো? বলো, লিখবো না। ওকে, আচ্ছা, তাহলে দেখো 3 নম্বর জাবেদা, শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়। শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয় করার ক্ষেত্রে আমরা যে জাবেদা দিব, এখানে বাধ্যতামূলক হিসাব কয়টা? 2টা। যে সম্পদটা কিনবো ওই সম্পদ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এই 2টা হলো বাধ্যতামূলক হিসাব। এই 2টা হিসাব আমরা এট ফার্স্ট লিখবো, অ্যান্ড দেন আমরা চিন্তা করব শেয়ারগুলো আমরা অবহারে ইস্যু করেছি কিনা। যদি দেখি হ্যাঁ অবহারে ইস্যু করা হয়েছে, তাহলে শেয়ার অবহার হিসাব ডেবিট হবে, আর না হলে হবে না। অ্যান্ড দেন আমরা চিন্তা করব শেয়ারগুলো অধিহারে ইস্যু করা হয়েছে কিনা। যদি শেয়ারগুলো অধিহারে ইস্যু করে থাকি, তাহলে আমরা শেয়ার অধিহার হিসাব ক্রেডিট লিখবো, আর না হলে না। ওকে, আচ্ছা বলো, যদি অবহারে ইস্যু করে থাকি তাহলে কি অধিহার হবে? নো। যদি অধিহারে ইস্যু করে থাকি তাহলে কি অবহার হবে? নো। তাহলে অবহার হইলে অধিহার হবে না, অধিহার হলে অবহার হবে না, আর সমহার হইলে কোনোটাই হবে না। জাস্ট সম্পদ ডেবিট হবে আর শেয়ার মূলধন ক্রেডিট হবে সমহারের ক্ষেত্রে, তখন আর অবহার অধিহার কিছুই হবে না। বুঝছে? তাহলে এই যে জাবেদার চেঞ্জিংগুলো তোমরা বুঝতেছো, যে কখনো তুমি কি লিখবা বলো তো স্যার? কখনো তুমি কি লিখবা? যে সম্পদ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। কখন? যদি সমহারে শেয়ার ইস্যু করে তুমি সম্পদ কেনো। আবার কখনো কি লিখবা? সম্পদ ডেবিট, অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, যদি তুমি অবহারে শেয়ারগুলো ইস্যু করে সম্পদ কেনো। আবার কখনো তুমি কি লিখবা? সম্পদ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট, যদি তুমি অধিহারে শেয়ারগুলো ইস্যু করে সম্পদ কেনো। ওকে স্যার, এরকম জাবেদা চেঞ্জ হতে পারে। এই যে চেঞ্জ হচ্ছে, এটা কি তোমার ইচ্ছে মতো চেঞ্জ হচ্ছে, নাকি প্রশ্নের ইনফরমেশন অনুযায়ী চেঞ্জ হচ্ছে? তাহলে আমরা কিন্তু এতক্ষণ এই ইনফরমেশন নিয়ে খেলাধুলা করতেছি, রাইট? যে কি থাকলে কি হবে, জাবেদাটা কখন কেমন হবে, কোন ইনফরমেশন থাকলে কেমন হবে, রাইট? আচ্ছা, এই জিনিসগুলো যে না জানে, যে না বুঝে, বলো তার পক্ষে পারফেক্টলি কি ম্যাথ করা সম্ভব, জাবেদা করা সম্ভব? ইম্পসিবল। অনেক স্টুডেন্ট আছে এই কথাগুলোকে খুবই ডিসগাস্টিং, খুবই বোরিং মনে করে, মানে অ্যাকচুয়ালি তারা পড়াশোনা করার বাচ্চাই না। তুমি স্টুডেন্ট, তোমাকে মূল ফোকাস করতে হবে, তাই না? বেস্ট প্রায়োরিটি দিতে হবে কাকে? পড়াশোনাটাকে। তো যার অ্যাম্বিশন নাই, যে স্টুডেন্টের কোনো মানে গোল নাই, কোনো ভালো অ্যাম্বিশন নাই, তাদের ধারণাই হলো এরকম, আমি যাব, স্যার আমার একটা ফু দিবে, আমি সব পেরে দেবো। বাট যাদের অ্যাম্বিশন আছে পড়াশোনা নিয়ে, তারা জানে যে ভালো করতে গেলে আমাকে স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে, অধ্যবসায়ী হইতে হবে, রেগুলার লেগে থাকতে হবে। এবং এই জার্নিটা তুমি যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, 2 ইয়ার্স করো, দেন এটা এন্ড হবে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে, বিইউপিতে গিয়ে, জাহাঙ্গীরনগরে গিয়ে, আইবিএতে গিয়ে। এবং ভার্সিটিতেও যদি তুমি লেগে থাকো, দেন তোমার ভার্সিটির জার্নি গিয়ে শেষ হবে বিসিএস ক্যাডার দিয়ে, অথবা বাংলাদেশ ব্যাংকের এডি, অথবা সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার, এই সমস্ত জিনিস। হ্যাঁ, তো যারা পড়াশোনা করবে তাদের লাইফে এরকমই হবে ইনশাআল্লাহ। ওকে স্যার, আমরা এখন লাস্ট যে জাবেদা, সেই জাবেদাটা একটু দেখি। এটা হলো এই অধ্যায়ের লাস্ট জাবেদা। আমরা তো 4টা জাবেদা দেব, তাই না? বলো, প্রথম জাবেদাটা কার জন্য? শেয়ার আবেদন প্রাপ্তির জন্য। দ্বিতীয় জাবেদাটা কার জন্য? শেয়ার আবেদনকে শেয়ার মূলধনে স্থানান্তরের জন্য।
তৃতীয় জাবেদা কার জন্য? শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়ের জন্য। লাস্ট ওয়ান হলো এই যে তুমি শেয়ার ইস্যু করতেছো, এই শেয়ার ইস্যু করার কার্যক্রমের সাথে যদি কোনো আনুষঙ্গিক খরচ জড়িত থাকে এই খরচগুলোর জন্য। ওকে, আচ্ছা বলো খরচ বা ব্যয় এটা কি হয়? ডেবিট হয়, তাই না? তাহলে শেয়ার ইস্যুর সাথে বা শেয়ার ইস্যু সংক্রান্ত কার্যক্রমের সাথে যদি কোনো আনুষঙ্গিক ব্যয় জড়িত থাকে এই ব্যয়গুলোকে আমরা কি করে দিব? আনুষঙ্গিক যত খরচ আছে সবগুলো খরচকে আমরা কি করব? ডেবিট। ধরো অবলেখকের কমিশন কি হবে? ডেবিট। ব্যাংক চার্জ কি হবে? ডেবিট, তাই না? আইন খরচ কি হবে? ডেবিট। ওকে, আর এই খরচের কারণে আমাদের ব্যাংক থেকে টাকা কমে যাবে, দ্যাটস ওয়াই ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট। মানে আমরা এই অধ্যায়টা যখন করব তখন আমরা নগদ বিবেচনা না করে ব্যাংকে বিবেচনা করবো। মানে আমাদের কাছে টাকা আসলো মানে ব্যাংকে আসলো, আমাদের থেকে টাকা গেল মানে কি? ব্যাংক থেকে গেল। ওকে, সাধারণত কোম্পানি যারা বড় বড় কোম্পানি তারা নগদ লেনদেন করে না, এরা প্রায় সব লেনদেনই ব্যাংকের মাধ্যমে করে, বুঝছো? এই তাহলে এটা খুবই সহজ না বলো? তাহলে শেয়ার ইস্যু সংক্রান্ত যদি কোনো ব্যয় থাকে আমরা ওই ব্যয়গুলোকে কি করব? ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট করব। ওকে, আচ্ছা এবার আমি লাস্টে, আমি জানি তোমরা অনেক বোরিং ফিল করো, তারপরেও আমি এটা বলি জাস্ট ব্রেনের মধ্যে ঢোকার জন্য। আর এটা বেসিক ক্লাস, এই ক্লাসটা যদি তোমার মাথায় ঢুকে যায় নেক্সট প্র্যাকটিস ক্লাসগুলো অনেক ইজি হয়ে যাবে। তাহলে দেখো আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো যখন করব আমরা কয়টা জাবেদা দিব? চারটা। প্রথম জাবেদাটা দিব কার জন্য? শেয়ার আবেদন প্রাপ্তির জন্য। দ্বিতীয় জাবেদাটা দিব কার জন্য? এই যে শেয়ার আবেদন পেলাম এই প্রাপ্ত শেয়ার আবেদনকে মূলধনে স্থানান্তর করার জন্য। ওকে, তৃতীয় জাবেদাটা দিব কার জন্য? শেয়ার ইস্যুর মাধ্যমে যদি আমরা কোনো সম্পদ কিনি তার জন্য। অ্যান্ড লাস্ট জাবেদা আমরা কার জন্য দিব? শেয়ার ইস্যু কার্যক্রমের সাথে যদি কোনো আনুষঙ্গিক খরচ জড়িত থাকে তার জন্য। ওকে, আচ্ছা এই চারটা কারণে আমরা জাবেদা দেব। এখন বলো ধরো যে আমাদের কোয়েশ্চেনের মধ্যে শেয়ার ইস্যুর মাধ্যমে কোনো সম্পদ কেনা হয়নি, আমাদের যে কোয়েশ্চেন এই কোয়েশ্চেনের মধ্যে শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয় এই টাইপের কোনো কথা বলে নাই, তাহলে আমি কি চারটা জাবেদা দিব? কয়টা দিব? তিনটা দিব। আচ্ছা ধরো আনুষঙ্গিক কোনো ব্যয়ও দেয়া নেই, তাহলে আমি কি তিনটা জাবেদা দিব না কয়টা দিব? দুইটা দিব। তার মানে আবেদন প্রাপ্তি, আবেদনকে মূলধনে ট্রান্সফার, এই দুইটা মাস্ট থাকবেই, এই দুইটা জাবেদা। আর বাকি যে দুইটা শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয় এটা থাকতেও পারে নাও থাকতে পারে। অ্যান্ড লাস্ট জাবেদা যেটা যে আনুষঙ্গিক খরচ এটা থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, মোট চারটা, বাট মাস্ট বি থাকবে কয়টা? দুইটা। আর বাকি দুইটা থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে স্যার। আচ্ছা আমরা এই যে এখানে একটা মানে এক্সাম্পল এতক্ষণ যে আলোচনা করছি বিষয়টাকে মানে আমরা একটু সচক্ষে দেখি। হ্যাঁ, এখানে আমরা আসলে একটু পড়ি, এটা একটা কোয়েশ্চেন। আচ্ছা, প্রত্যয় লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ারে বিভক্ত মোট 10 লাখ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। আচ্ছা আমরা লাইনটা পড়লাম। প্রথম কথা হলো এই যে লাইনটা এখানে 10 টাকা এটা কি? লিখিত মূল্য। 1 লাখ শেয়ার এটা কি? অনুমোদিত শেয়ার সংখ্যা। এই যে 10 লাখ টাকা এটা কি? অনুমোদিত শেয়ার মূলধন। ওকে, এটা হলো লিখিত মূল্য, অনুমোদিত শেয়ার সংখ্যা, এটা হলো অনুমোদিত শেয়ার মূলধন। ওকে, তো বেশ ইম্পর্টেন্ট তিনটা ইনফরমেশন দিছে, কিন্তু আমার প্রশ্ন হলো আমরা কি এই কথাগুলোর জন্য জাবেদা দিব? অনুমোদিত শেয়ার মূলধন, অনুমোদিত শেয়ার সংখ্যা, লিখিত মূল্য এইগুলোর জন্য কি জাবেদা দেয়া হয়? না। তাহলে আমি পড়লাম বুঝলাম হ্যাঁ প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা। অনুমোদিত শেয়ার সংখ্যা কত? 1 লাখ। মোট অনুমোদিত শেয়ার মূলধন কত? 10 লাখ। আমরা বুঝলাম এগুলো লাগবে আমাদের, কিন্তু আমরা এই কথাগুলোর জন্য জাবেদা দিব না। ওকে স্যার, কারণ আমাদের জাবেদা শুরু হয় কি দিয়ে? আবেদন প্রাপ্তি দিয়ে। তারপরে কি? আবেদনকে মূলধনে স্থানান্তর। তারপরে কি? শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়। তারপরে কি? আনুষঙ্গিক খরচ। এই চারটার বাইরে আমরা আর কোনো কারণে কি করব না? জাবেদা দিব না। ওকে, আচ্ছা এরপরে কি বললো? কোম্পানি এর 60,000 শেয়ার। দেখো কোম্পানির মোট অনুমোদিত শেয়ার কয়টা? 1 লাখ। কিন্তু কোম্পানি 60,000 শেয়ার 10% অধিক হারে বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। আচ্ছা তাহলে
প্রত্যয় লিমিটেডের মোট শেয়ার কয়টা? 1 লাখ। কিন্তু কোম্পানির ডিসিশন নিচ্ছে 60,000 শেয়ার 10% অধিহারে কি করা হবে? বিক্রি করা হবে। ওকে, আচ্ছা তাহলে কোম্পানি 60,000 শেয়ার 10% অধিহারে ইস্যু করছে। এখন তোমরাই বলো এই কথাটা ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? ইয়েস ইম্পর্টেন্ট। ইস্যুকৃত শেয়ার কয়টা? 60,000। ইস্যুকৃত শেয়ার কত? আমরা কি 60,000-এর বেশি শেয়ার বেচবো না? তাহলে ইস্যুকৃত শেয়ার হলো 60,000। আর আমরা যে শেয়ার ইস্যু করলাম, আমরা শেয়ারগুলো কি 10 টাকায় বিক্রি করবো নাকি 10% বেশি মূল্যে বিক্রি করবো? তাহলে প্রতিটা শেয়ার বিক্রি করবো কয় টাকায়? 11 টাকা। তো ফেস ভ্যালু 10 টাকা, কিন্তু অধিহার কয় টাকা? 1 টাকা। আর বাজার মূল্য কত? 11 টাকা। আমরা প্রতিটা শেয়ার বেচে পাবো কত? 11 টাকা। আমরা মোট কয়টা শেয়ার বিক্রি করবো? 60,000 শেয়ার বিক্রি করবো। এই কথাগুলো ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট। কিন্তু আমরা কি এই কথাগুলোর জন্য জাবেদা দিব? জাবেদা দিব? আচ্ছা কেন জাবেদা দিব? এখানে তো বলা হয়েছে 60,000 শেয়ার 10% অধিহারে বিক্রি করার জন্য আমরা ইস্যু করলাম বা প্রচারপত্র চালালাম। তাহলে এই যে শেয়ার ইস্যু করলে, এই শেয়ার ইস্যুর জন্য কি কোনো জাবেদা দেওয়া হয়? শেয়ার ইস্যু করার জন্য কি কোনো জাবেদা হয় না? শেয়ার ইস্যুর জন্য কি হয় না? জাবেদা দেয়া হয় না। তাহলে আমরা এই লাইনটার জন্য কি জাবেদা দিব? উত্তর হলো না, আমরা জাবেদা দিব না। কিন্তু আমরা বুঝছি যে আমরা 60,000 শেয়ার বেচবো, প্রতিটা শেয়ারের অধিহার কয় টাকা? 1 টাকা, এবং প্রতিটা শেয়ার বিক্রি করে পাবো কয় টাকা? 11 টাকা। আমরা অনেক কিছু বুঝছি, অনেক ইনফরমেশন পেয়েছি, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, বাট এইগুলোর জন্য আমরা জাবেদা দিব না। 70,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। হ্যাঁ, মোট 70,000 শেয়ারের আবেদন পাওয়া যায়, বা আমরা আবেদন পেয়েছি 70,000 শেয়ারের। বলো জাবেদা দিব নাকি দিব না? দিব। এটার জন্য কিন্তু আমরা জাবেদা দিব। কি জাবেদা দিব? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। কয় টাকা হবে? আমরা কয় টাকা পেয়েছি? 70,000 শেয়ারের টাকা। প্রতিটার জন্য কয় টাকা পেয়েছে? 10 টাকা না 11 টাকা? 11 টাকা। তাই 70,000 গুণ 11। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই জাবেদাটা দেওয়ার পর আমরা আরেকটা জাবেদা দিব। সেটা কি? আবেদনের টাকাকে মূলধনে ট্রান্সফার। সেক্ষেত্রে আমরা কি লিখবো? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এবার বলো এই দুইটা লেখার পর আমরা কি চিন্তা করব? অবহার আছে কি নাই? ফার্স্টে চিন্তা করব কি অবহার আছে কি নাই। বলো আমাদের অঙ্কে অবহার আছে নাই, লিখবো না। এরপরে কি চিন্তা করব? অধিহার আছে কি নাই? আছে, আছে, অধিহার আছে। তাহলে শেয়ার অধিহার ক্রেডিট লিখব। এরপরে চিন্তা করব বেশি আবেদন পেয়েছে কি পাই নাই। দেখো আমরা ইস্যু করছি কত? 60,000। আবেদন পেয়েছি কত? 70,000। আমরা কি বেশি আবেদন পেয়েছি? পেয়েছে। 10,000 বেশি পেয়েছি, ওটা ফেরত দিব। সো ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো নাকি লিখবো না? ইয়েস, লিখব। ওকে, তাহলে দুইটা হলো। এইবার আসো আমরা জাবেদা। এবার দেখো ইস্যুকৃত শেয়ারগুলো বিলি করা হলো, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। কোম্পানি অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি 0.40 টাকা এবং ব্যাংক চার্জ বাবদ 15,000 টাকা পরিশোধ করে। এই যে অবলেখকের কমিশন দেওয়া হইলো, এটা কি? ব্যাংক। ব্যাংক চার্জ দেওয়া হইলো, এটা কি? ব্যাংক। তাহলে এই যে আনুষঙ্গিক ব্যয় কয়টা আছে? দুইটা। অবলেখকের কমিশন আর কি? ব্যাংক চার্জ। এইগুলোর জাবেদা দিব নাকি দিব না? দিব। তাহলে আমরা কি জাবেদা দিব? অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, আরেকটা বাকি রইলো না? মোট জাবেদা কয়টা হয়? 4টা। আরেকটা কি? ওই শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ। এখানে কি বলছে কোথাও? তাহলে আমরা কি ওই জাবেদাটা দিব? দিব না। ওকে, তাহলে দেখো এই যে আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করলাম জাবেদার রিলেটেড, দেখছো কোয়েশ্চেনের সাথে ম্যাচ করলে এর বাইরে আর হয়? এর চেয়ে কম হইতে পারে, বাট এর চেয়ে বেশি কখনোই হবে না। তারপরে আমরা প্রশ্ন পড়ে কি করব? ফার্স্টে আবেদন প্রাপ্তির জাবেদা দিব, মূলধন স্থানান্তরের জাবেদা দিব, শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়ের জাবেদা দিব, আনুষঙ্গিক ব্যয়ের জাবেদা দিব। এর বাইরে আর কোনো জাবেদা হবে না। ওকে স্যার, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক। আমি নেক্সট ক্লাসে আমরা না এটা শিখে দেন ম্যাথ করব, বাট এটা শিখি। আমাদের অধ্যায়টা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসার মূলধন হিসাব, রাইট? তো যৌথ মূলধনী ব্যবসার মূলধন হিসাবে আমরা কি যেন করব? জাবেদা করব, ব্যাংক হিসাব করব, আর আর্থিক বিবরণী করব, মানে আর্থিক অবস্থার বিবরণী করব, রাইট? ওকে, তাহলে এখন আমরা এখানে যারা আছি সবাই কি জানি যে আমরা কিভাবে জাবেদা করব? ইয়েস। এই অধ্যায়ে আমরা প্রতিটা ম্যাথের জন্য কয়টা জাবেদা করব? 4টা জাবেদা করব। প্রথম জাবেদাটা শেয়ার আবেদন প্রাপ্তির জন্য, পরেরটা কি? আবেদনের টাকাকে মূলধনে স্থানান্তরের জন্য, অ্যান্ড দেন শেয়ার ইস্যুর মাধ্যমে স্থায়ী সম্পদ কেনার জন্য, অ্যান্ড লাস্ট ওয়ান হলো কি? এই শেয়ার ইস্যু সংক্রান্ত কার্যক্রমের সাথে যদি কোনো আনুষঙ্গিক ব্যয় জড়িত থাকে সে আনুষঙ্গিক ব্যয়ের জন্য। ওকে, আচ্ছা,
ওকে ফাইন, তো আমরা যদি জাবেদা করতে পারি বলো তো ব্যাংক হিসাব করা কি কঠিন হবে? নো। তো আমি এটা এক্সট্রাভাবে ব্যাংক হিসাব কীভাবে করতে হয় দেখাবো না, বিকজ এটা তোমরা সবাই জানো। এটা জাস্ট আমরা খতিয়ান করব। ওই জাবেদার মধ্যে ব্যাংক ডেবিটে থাকলে ধরে আমরা ডেবিট দিকে বসাবো, ক্রেডিটে থাকলে ধরে ক্রেডিটে বসাবো, বাস আমরা ব্যাংক হিসাব পেয়ে যাব। তো ব্যাংক হিসাবটা আমরা দুইভাবে করতে পারি, যেহেতু এটা খতিয়ান আমরা চলমান জেড ছকে করতে পারি অথবা আমরা টি ছকে করতে পারি। ওটা ম্যাথ করার সময় আমরা শিখে যাবো, এটা এক্সট্রা আমি দেখাচ্ছি না। ওকে, তো এখন আমি যেটা দেখাবো সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী। ওকে, দেখো এখানে আর্থিক বিবরণী লেখা আছে, এটা আমি ভুল করছি টাইপিংয়ে, বাট অ্যাকচুয়ালি আমরা কি করব? আর্থিক অবস্থার বিবরণী। ওকে, আর্থিক বিবরণীর মধ্যে কিন্তু আয় বিবরণী থাকে, তাই না? বাট আমরা এই চ্যাপ্টারে আয় বিবরণী করব না। মালিকানা সত্ত্ব বিবরণী থাকে, বাট আমরা এই চ্যাপ্টারে কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী করব না। আমরা এই চ্যাপ্টারে কি করব? জাস্ট আর্থিক অবস্থার বিবরণী। ওকে, তাহলে আয় বিবরণীর যতগুলো পার্ট আছে, আমি ইচ্ছা করে এটা ভুল করছি তোমাদের বোঝানোর জন্য, যে আর্থিক বিবরণীর যে পার্টগুলো আছে বিশদ, আমি চাপা মারতেছি না সত্যি। আচ্ছা, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থা, মালিকানা সত্ত্ব বিবরণী, ওকে, আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটা মিলে আমরা কি বলি? আর্থিক বিবরণী। তো আমরা কিন্তু বিশদ আয় বিবরণী বা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীটা করব না, আমরা জাস্ট কাকে কোন অংশটা করব? আর্থিক অবস্থার বিবরণী করব। ওকে, আচ্ছা স্যার দেখো, আমরা আর্থিক অবস্থার বিবরণী যেভাবে করি এখানে কিন্তু আমরা সেমভাবেই করব। ওকে, আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে কয়টা পার্ট থাকে বলো তো স্যার? আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে মেইন পার্ট হচ্ছে কয়টা? দুইটা। একটা হলো সম্পদের পার্ট, আর একটা হচ্ছে কি দায় ও মালিকানা সত্ত্বের পার্ট, তাই না? সম্পদের পার্ট আর এটা কি দায় ও মালিকানা সত্ত্বের পার্ট। তো আমাদের এই আর্থিক অবস্থার বিবরণীটা বা এই শেয়ার ইস্যু অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণীর মধ্যেও কয়টা পার্ট থাকবে? দুইটা পার্ট। একটা হলো কি সম্পদের পার্ট, আর সম্পদের পার্টে আমরা কয় রকমের সম্পদ দেখাই? 4 রকম। অ্যাট ফার্স্ট স্থায়ী সম্পদ, দেন বিনিয়োগ, দেন চলতি সম্পদ, দেন অলিক সম্পদ। কিন্তু এই অধ্যায়ে আমরা দেখাবো 3 রকমের সম্পদ। কয় রকম? 3 রকম। সম্পদ যদিও 4 রকম, বাট আমরা দেখাবো কয় রকম? 3 রকম দেখাবো। কেন জানো? কারণ বিনিয়োগ বলে কোনো কিছু এই অধ্যায়ে থাকবে না। এই শেয়ার ইস্যুর অধ্যায়ের যে ম্যাথগুলো, কোয়েশ্চেনের মধ্যে তুমি কখনোই বিনিয়োগ নামক কোনো সম্পদ পাবা না, কিন্তু তুমি স্থায়ী সম্পদ পেতে পারো, চলতি সম্পদ মাস্ট, এবং অলিক সম্পদও থাকতে পারে। ওকে, 3 রকমের সম্পদকে আমরা প্রেজেন্ট করব। যদিও সম্পদ কয় রকম? 4 রকম, বাট এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার সময় আমরা কয় রকমের সম্পদ দেখব? 3 রকম। সো সম্পদের অংশে কয় রকমের সম্পদকে আমরা উপস্থাপন করব? 3 রকম। কি কি স্যার? স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অলিক সম্পদ। আবার বলো, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অলিক সম্পদ। ওকে, এই 3 রকমের সম্পদকে আমরা যোগ করলে কি পাবো বলো তো? মোট সম্পদ। কি পাবো? মোট সম্পদ। এর পরের পার্টটা কি? আর্থিক অবস্থার বিবরণের প্রথম পার্ট তো হলো সম্পদ, এখানে আমরা মোট সম্পদ নির্ণয় করি। পরের পার্টটা কি? দায় ও মালিকানা সত্ত্ব। তো যেহেতু এটা একটা কোম্পানি, সো আমরা মালিকানা সত্ত্ব না বললে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বলবো। কি বলবো? শেয়ার হোল্ডারদের সত্ত্ব। কি স্যার? শেয়ার হোল্ডারদের সত্ত্ব। ওকে, তাহলে দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব। কিন্তু ইন্টারেস্টিং ম্যাটার হলো এই শেয়ার ইস্যু অধ্যায়টায় বিনিয়োগ নামক সম্পদ যেমন থাকে না, ঠিক তেমনি চলতি দায় বা দীর্ঘমেয়াদী দায় বলেও কোনো দায় থাকে না। সো দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব এই অংশে আমরা শুধুমাত্র শেয়ার হোল্ডারদের সত্ত্ব দেখাবো। কি দেখাবো স্যার? শেয়ার হোল্ডারদের সত্ত্ব দেখাবো। ওই দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় এইগুলো আমরা দেখাবো না। কেন দেখাবো না? বিকজ তুমি কখনোই প্রশ্নের মধ্যে এগুলো পাবা না। বুঝছো? ওকে স্যার? আচ্ছা, তাহলে এখন দেখো এই যে হলো আর্থিক অবস্থার বিবরণীর ফরম্যাট। তাহলে এই শেয়ার ইস্যু অধ্যায়ে আমরা যে আর্থিক অবস্থার বিবরণী করব, এইটা হলো সেই আর্থিক অবস্থার বিবরণীর পূর্ণাঙ্গ একটা ফরম্যাট। ওকে, তাহলে দেখো এই ফরম্যাটে যে ফার্স্ট অংশটুকু কার? সম্পদের। ফার্স্ট অংশটা কার? সম্পদের। আর পরের অংশটা কার? শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের বা শেয়ার হোল্ডারদের সত্ত্বের, তাই না? ওকে, তো চলো আমরা এটা এই যে যা জানি ওই অনুযায়ী আমরা শিখি। তাহলে দেখো সম্পদ সমূহ, তাহলে সম্পদ সমূহ, আর্থিক অবস্থার সম্পদ সমূহ কয় রকম? 4 রকম, বাট আমরা দেখাচ্ছি কয় রকম? 3 রকম। স্কিপ করতেছি, বাদ দিচ্ছি কাকে? বিনিয়োগকে। তাহলে বিনিয়োগ বাদে বাকি রইল কয়টা? 3টা। সর্বপ্রথম স্থায়ী সম্পদ,
কি স্যার? স্থায়ী সম্পদ। তারপরে কি? চলতি সম্পদ। হ্যাঁ, তো আমরা এমনিতে যে আর্থিক অবস্থার বিবরণী করি, এই আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে অনেকগুলো চলতি সম্পদ থাকে না বলো? হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাপ্য বিল, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, মজুদ পণ্য, অনেক রকমের চলতি সম্পদ থাকে। বাট এই চ্যাপ্টারের ম্যাথগুলো যখন তুমি করবা তখন অনেক রকমের চলতি সম্পদ তুমি পাবা না, জাস্ট একটা চলতি সম্পদ পাবা। কয়টা? একটা। সেটার নাম কি? ব্যাংক জমা। ওকে, আমরা শেয়ার ইস্যুর মাধ্যমে যেই স্থায়ী সম্পদ ক্রয় করব সেইগুলা কোথায় আসবে? স্থায়ী সম্পদে। আমরা শেয়ার ইস্যু করে যদি ভূমি কিনি, স্থায়ী সম্পদে। আমরা শেয়ার ইস্যুর মাধ্যমে যদি যন্ত্রপাতি কিনি, স্থায়ী সম্পদে আসবে। আমরা শেয়ার ইস্যুর মাধ্যমে যদি প্ল্যান্ট স্থাপন করি, স্থায়ী সম্পদে আসবে। তো স্থায়ী সম্পদ, আমি যতগুলো স্থায়ী সম্পদ কিনবো তারা সবাই স্থায়ী সম্পদে আসবে। কিন্তু চলতি সম্পদে আসবে কয়টা আইটেম? একটা। ইউজুয়ালি চলতি সম্পদ বলতে অনেকগুলো চলতি সম্পদ থাকে, রাইট? আমরা যখন অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের আর্থিক অবস্থার বিবরণী করি অনেকগুলো চলতি সম্পদ আমরা লিখি, তাই না? অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের আর্থিক অবস্থার বিবরণী যখন করি তখনও কি অনেকগুলো চলতি সম্পদ আমরা বসাই, রাইট? বাট এই শেয়ার ইস্যু অধ্যায়ে তুমি যখন চলতি সম্পদ প্রেজেন্ট করবা এখানে অনেকগুলো চলতি সম্পদ তুমি পাবা না। তুমি শুধুমাত্র কয়টা চলতি সম্পদ পাবা? একটা। এবং সেটার নাম কি স্যার? ব্যাংক জমার উদ্বৃত্ত। আমি এখানে ব্যাংক জমা লিখছি, এটা ব্যাংক জমার জের হইতে পারে, ব্যাংক ব্যালেন্স হইতে পারে, ব্যাংক জমার উদ্বৃত্ত হইতে পারে। ওকে স্যার, বুঝে গেল? গুড। অ্যান্ড দেন আমরা কি দেখাবো বলো তো? অলিক সম্পদ। কি দেখাবো? অলিক সম্পদ। এই অলিক সম্পদকে অনেকেই আদর করে অসমন্বিত ব্যয় বলে। কি বলে? অসমন্বিত ব্যয়। তার অলিক সম্পদেরই একটা সিনোনিম হচ্ছে কি? অসমন্বিত ব্যয়। ওকে, তো এই অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় এখানে কারা আসবে জানো? এক হলো শেয়ার অবহার, এক কি? শেয়ার অবহার। দুই হলো যত আনুষঙ্গিক ব্যয় আছে। দুই কি স্যার? যত আনুষঙ্গিক ব্যয় আছে। ওকে, যদি আমাদের কোয়েশ্চেনের মধ্যে শেয়ার অবহার থাকে, এই শেয়ার অবহারের ঠিকানাটা কোথায় হবে? অলিক সম্পদে। ওকে, কোয়েশ্চেনে শেয়ার অবহারটাকে আমরা ধরে এনে কোথায় বসাবো? আর্থিক অবস্থার বিবরণীর অলিক সম্পদে। ধরো অবলেখকের কমিশন, এটা কি? একটা ব্যয়, কোথায় আসবে? অলিক সম্পদে। হ্যাঁ, বা আন্ডার রাইটার কমিশন, এটা কি একটা ব্যয়, কোথায় আসবে? অলিক সম্পদে। ব্যাংক চার্জ, এটা কি একটা ব্যয়, কোথায় আসবে? অলিক সম্পদে। ধরো ইস্যুইং কস্ট, হ্যাঁ, বা ইস্যু খরচ, কোথায় আসবে? অলিক সম্পদে। উত্তরণ ব্যয় কোথায় আসবে? অলিক সম্পদে। ওকে, আইন খরচ কোথায় আসবে? অলিক সম্পদে। তার মানে আমরা বুঝতে পারলাম শেয়ার ইস্যু সংক্রান্ত যত রকমের ব্যয় আছে সবগুলো ব্যয় কোথায় আসবে? অলিক সম্পদে। আর কে আসবে? শেয়ার অবহার। আর কে আসবে? শেয়ার অবহার। ওকে, এখন আমরা যদি স্থায়ী সম্পদ মানে মোট স্থায়ী সম্পদ, মোট চলতি সম্পদ, মোট অলিক সম্পদ এগুলোকে যোগ করি তাহলে যে যোগফলটা আমরা পাবো এই যোগফলটার নাম হয়ে যাবে কি স্যার? মোট সম্পদ। এবং এই মোট সম্পদটাকে আমরা ক্লোজ করে দিব। কি করে দিব? ক্লোজ করে দিব। আমাদের আর্থিক অবস্থা বিবরণের ফার্স্ট পার্ট ক্লোজ। এরপরে আমরা চলে আসবো কোন পার্টে? সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টটার আমরা কি নাম দিচ্ছি? এটার নাম হওয়া কি ছিল উচিত? এটার নাম কি হওয়া উচিত ছিল? দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব। কি হওয়া উচিত ছিল? দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব। কিন্তু এই শেয়ার ইস্যুর অধ্যায়টা যখন তুমি করবা তোমার কোয়েশ্চেনের মধ্যে তুমি কখনোই দায় পাবা না। স্বল্পমেয়াদী দায় বা দীর্ঘমেয়াদী দায় এই টাইপের কোনো দায় তুমি কখনোই পাবা না, প্রশ্নে দেওয়া থাকবে না। ওকে, এই চ্যাপ্টারে প্রশ্নের মধ্যে দায় থাকে না। সো যেহেতু দায় থাকে না, সো আমরা এখানে দায় দেখাবো না। ওকে, স্বল্পমেয়াদী দায় দেখাবো না, দীর্ঘমেয়াদী দায় দেখাবো না, তাহলে দায় দেখাবো না। তাহলে দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব সেকেন্ড পার্টে আসার কথা, বাট আমরা শুধুমাত্র কাকে দেখাবো? শেয়ার হোল্ডারদের সত্ত্ব দেখাবো বা শেয়ার হোল্ডারদের মূলধন দেখাবো। ওকে, শেয়ার হোল্ডারদের সত্ত্ব মানে শেয়ার হোল্ডারদের মূলধন, দায়কে এখানে আমরা দেখাবো না। তো শেয়ার হোল্ডারদের মূলধন এটাকে আমরা কয় ভাগ করে দেখাবো জানো? দেখো, 4 ভাগ করে। কয় ভাগ? 4 ভাগ। তাহলে শেয়ার হোল্ডারদের মূলধন এই পার্টটাতে আমরা মূলধনটাকে বা শেয়ার মূলধনটাকে কয়টা মানে কয়টা স্টেপে দেখাবো? 4টা স্টেপে দেখাবো, 4টা ধাপে প্রেজেন্ট করব। প্রথম যে ধাপ সেটা হলো কি স্যার? অনুমোদিত শেয়ার মূলধন। অ্যাট ফার্স্ট আমরা কি দেখাবো? অনুমোদিত শেয়ার মূলধন। ওকে,
অ্যান্ড দেন আমরা কি দেখাবো বলো তো, ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন। স্যার এখানে দেখো আমরা গত ক্লাসে এই অধ্যায়ের বেসিক যখন আলোচনা করতেছিলাম, ওই যে নেসেসারি টার্ম, ওইখানে কি আমরা অনুমোদিত শেয়ার মূলধন নিয়ে আলোচনা করেছিলাম? ইয়েস। আমরা যারা প্রথম ক্লাসটা করেছি বেসিক ক্লাস, তারা কিন্তু সবাই জানে যে অনুমোদিত শেয়ার মূলধন কী জিনিস, রাইট? তাহলে আমরা নিবন্ধকের কাছ থেকে নিবন্ধন পাওয়ার সময় যতগুলো শেয়ার বিক্রি করার অনুমতি পেয়েছি সেটাই হলো কি অনুমোদিত শেয়ার মূলধন। তাহলে আমরা শেয়ার হোল্ডারদের মূলধন এই পার্টে অ্যাট ফার্স্ট আমরা কাকে প্রেজেন্ট করব? অনুমোদিত শেয়ার মূলধনকে, যে আমাদের অনুমোদিত শেয়ার মূলধন কত। ওকে, তো আমরা যে কটা শেয়ার বিক্রি করার অনুমতি পাই এটা হলো অনুমোদিত শেয়ার মূলধন। ধরো 10,000 শেয়ার, আমরা সর্বোচ্চ 10,000 শেয়ার কী করতে পারবো? বিক্রি করতে পারবো। সো আমাদের অনুমোদিত শেয়ার সংখ্যা কত? 10,000। বাট আমরা বাজারে বিক্রি করতে চাচ্ছি 6,000 শেয়ার। আমরা বাজারে ছাড়লাম বিক্রি করার উদ্দেশ্যে কতগুলো শেয়ার? 6,000। এই 6,000 শেয়ারকে বলা হবে ইস্যুকৃত শেয়ার। কি বলা হবে? ইস্যুকৃত শেয়ার। ওকে, আচ্ছা, তো আমরা 6,000 শেয়ার বাজারে ছাড়লাম, ইস্যু করলাম। ধরো আমরা 5,000 শেয়ারের আবেদন পেয়েছি কতগুলো শেয়ারের? 5,000 শেয়ারের। তাহলে বলো তো আমরা কি 6,000 শেয়ার বিক্রি করব? না। কত বিক্রি করব? 5,000। আমরা বিক্রি করতে চাচ্ছি 6,000, বাট কাস্টমার নাই, বিনিয়োগকারীরা আমাদের 6,000 শেয়ার কিনতে চাচ্ছে না। কত শেয়ার কিনতে চাচ্ছে? 5,000। তাহলে বলো আমি বিক্রি করব কত? 5,000 শেয়ার। এখানে বিলিকৃত শেয়ার হবে কত? 5,000। তাহলে আমরা বাজারে ছাড়ছি কত? 6,000 শেয়ার, বাট আমরা বিক্রি করলাম কত? 5,000 শেয়ার। তাহলে আমার ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত? 6,000। আর বিলিকৃত 5,000। ওই বিক্রয়কৃত মানে কি? বিলিকৃত কত? 5,000। আবার ধরো আমরা বাজারে ছাড়লাম কত? 6,000, আবেদনও পেলাম 6,000। আমরা 6,000 শেয়ার বেচতে চাই, বিক্রি করতে চাই। ওকে, শেয়ার হোল্ডাররা আবেদন করলো বা বিনিয়োগকারীরা আবেদন করলো কতগুলো শেয়ার কেনার জন্য? 6,000 শেয়ার কেনার জন্য। তাহলে আমরা বিক্রি করব কত শেয়ার? 6,000। তাহলে এখানে আমার ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত? 6,000। বিলিকৃত বা বিক্রয়কৃত কত? 6,000। দুইটাই কি সেম? ধরো আমরা বাজারে বিক্রি করার জন্য ইস্যু করলাম 6,000 শেয়ার, কিন্তু বিনিয়োগকারীরা কেনার জন্য আবেদন করলো 8,000 শেয়ার। কত? 8,000। তাহলে আমরা বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন পেয়েছি কত? 8,000, বাট আমরা বিক্রি করতে চাই 6,000। তাহলে আমাদের ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত? 6,000। আবেদন পেলাম 8,000। এখন বলো আমরা কি 8,000 শেয়ার বিক্রি করব? না। আমরা কত বিক্রি করব? 6,000। যা ইস্যু করেছি তার চেয়ে বেশি যদি আবেদন পাই, তাহলে আমরা কিন্তু যত বেশি আবেদন পেয়েছি ওই আবেদনের শেয়ারগুলো বিক্রি করব না। যা ইস্যু করেছি তাই বিক্রি করব। 6,000 ইস্যু করেছি, 6,000ই বিক্রি করব। বাট আবেদন পেলাম কত? 8,000, বিক্রি করলাম 6,000। তাহলে ওই যে বাড়তি 2,000 আবেদন, এই 2,000 আবেদনের টাকা আমরা কি করব? বিনিয়োগকারীদেরকে ফেরত দিয়ে দিব। বুঝছো? তাহলে আমি যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলে দেখো কয়টা সিচুয়েশন ইলাস্ট্রেট করা হয়েছে? 3টা। আমরা যা ইস্যু করেছি আবেদন পেয়েছি তার চেয়ে কম। এখন বলো ইস্যুকৃত আর বিলিকৃত কি সেম হবে? ইস্যুকৃত বেশি আর বিলিকৃত কি কম। দ্বিতীয় ইলাস্ট্রেশনে আমরা ইস্যু করেছি কত? 6,000, আবেদন পেয়েছি 6,000। তাহলে ইস্যুকৃত শেয়ার সংখ্যা 6,000, বিলিকৃতও কত? 6,000, সেম। তৃতীয় এক্সাম্পলে আমরা ইস্যু করেছি কত? 6,000, আবেদন পেয়েছি 8,000। এখানে বলো আমি কি 8,000 বিক্রি করব? না। কত বিক্রি করব? 6,000। তার মানে ইস্যুকৃত শেয়ার মূলধন কত? 6,000, আবার বিলিকৃত শেয়ার কত? 6,000। বাড়তিটা ফেরত দেব। তাহলে আমরা কি বুঝলাম? এই যে এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে ইস্যুকৃত শেয়ার সংখ্যা এবং বিলিকৃত শেয়ার সংখ্যা সেম হতে পারে। কি হতে পারে? সেম হতে পারে। অথবা ইস্যুকৃত শেয়ারের চেয়ে বিলিকৃত কম হইতে পারে, কিন্তু ইস্যুকৃতর চেয়ে বিলিকৃত জীবনেও কি হবে না? বেশি হবে না। ওকে স্যার, ক্লিয়ার? তাহলে ইস্যুকৃত আর বিলিকৃত কি হতে পারে? সেম। ইস্যুকৃতর চেয়ে বিলিকৃত কি হতে পারে? কম। তবে ইস্যুকৃত চেয়ে বিলিকৃত কখনোই বেশি হবে না, এটা শিওর। ওকে স্যার, আমরা বুঝতে পেরেছি। তবে 99% ম্যাথের ক্ষেত্রে তোমার ইস্যুকৃত শেয়ার মূলধন আর বিলিকৃত শেয়ার মূলধন কি হয়? সেম হয়। ইস্যুকৃত শেয়ার সংখ্যা আর বিলিকৃত শেয়ার সংখ্যা কি হয়? সেম হয় 99% ক্ষেত্রে। ওকে,
কিছু কিছু ক্ষেত্রে ইস্যুকৃতর চেয়ে বিলিকৃত কম হইতে পারে। তো আমরা যেহেতু ইস্যুকৃত শেয়ার মূলধন আর বিলিকৃত শেয়ার মূলধন যেহেতু ইকুয়াল, সবসময় সমানই হয় বা বেশিরভাগ ক্ষেত্রে সমানই হয়, এই কারণে আমরা কি করি, ইস্যুকৃত শেয়ার মূলধন আর বিলিকৃত শেয়ার মূলধন একসাথেই দেখাই। আর্থিক অবস্থার বিবরণীতে ইস্যুকৃত শেয়ার মূলধন ও বিলিকৃত শেয়ার মূলধনটা আমরা কি করি, একসাথেই দেখাই, একসাথে উপস্থাপন করি। ওকে, এখন বলো ইস্যুকৃত শেয়ার মূলধন আর বিলিকৃত শেয়ার মূলধন একসাথে উপস্থাপন করা যাবে কখন? যদি দুইটাই কি হয়, সেম হয়। এখন যদি ইস্যুকৃতর চেয়ে বিলিকৃত কম হয়ে যায় তখন কি দেখানো যাবে না? তখন আমরা অনুমোদিতর পর কি দেখাবো, ইস্যুকৃত, এরপরে কি দেখাবো, বিলিকৃত। ওকে স্যার। অ্যান্ড সবার শেষে আমরা যেটা দেখাই সেটা হলো কি স্যার, আদায়কৃত শেয়ার মূলধন। কি দেখাই, আদায়কৃত শেয়ার মূলধন। বলো কি দেখাই, আদায়কৃত শেয়ার মূলধন। ওকে, আদায়কৃত শেয়ার মূলধন মানে কি, আমরা যে শেয়ারগুলো বিক্রি করেছি, এই শেয়ারগুলো বিক্রি করে আমরা যে টাকাটা পেয়েছি সেটা হলো কি আদায়কৃত শেয়ার মূলধনের বা পেইড আপ ক্যাপিটাল বলে। একটা সময় ছিল শেয়ারের মূল্যটা কিস্তি আকারে আদায় করা হতো। ধরো এটা একটা শেয়ার, এখন এই শেয়ারের মূল্য কত, 100 টাকা। তো যখন বিনিয়োগকারীগণ এই শেয়ারটা কেনার আবেদন করবে, ধরো তখন তারা 40 টাকা দিবে, পুরো টাকা দিবে না, কত দিবে, শেয়ারটা কেনার জন্য যখন আবেদন করবে তখন কত দিবে, 40 টাকা। এরপরে যখন শেয়ারটা মানে বন্টন করা হবে শেয়ার হোল্ডারদের মধ্যে, ধরো তখন দিবে তারা আরও 10 টাকা, তাহলে কত হলো, 50। এবার ধরো এরপরে কি করা হয়, মানে এই যে আবেদন করা হলো, বন্টন করা হলো, হ্যাঁ, এরপরে হলো মানে কিস্তি আকারে দেয়। ধরো প্রথম কিস্তিতে দিবে 30 টাকা এবং চূড়ান্ত কিস্তিতে কত দিবে, ধরো বাকি 20 টাকা। তো এইভাবে শেয়ারের দাম কত, 100, আবেদনে দেওয়া হইলো, আবন্টনে দেওয়া হলো, হ্যাঁ, প্রথম তলবে দেওয়া হলো, চূড়ান্ত তলবে দেওয়া হইলো। এভাবে কিস্তিতে কিস্তিতে কি করা হতো, কোম্পানিকে বিনিয়োগকারীগণ এই শেয়ারের মূল্য পরিশোধ করত। এটা এক সময় ছিল এই নিয়ম, বাট বর্তমানে এই নিয়ম উঠে গেছে। এখন আর এইভাবে শেয়ার ইস্যু করা হয় না। এখন তুমি যদি শেয়ার কিনতে চাও, আবেদনের সময় সব টাকা দিয়ে দেবে, কিস্তি আকারে আর শেয়ারের টাকা দেওয়ার বা পরিশোধ করার কি নাই, সুযোগ নাই। ওকে, তো যাই হোক, আমি কোম্পানি, তোমরা কি বিনিয়োগকারী, আমি তোমাদের কাছে শেয়ার বিক্রি করে যে টাকাটা আদায় করলাম এটাই হলো আদায়কৃত শেয়ার মূলধন। ওকে, এখন দেখো এই যে আমরা শেয়ার ইস্যু করি বা শেয়ার বিক্রি করি, শেয়ার ইস্যু করার সময় অনেক সময় আমরা সমহারে ইস্যু করি। আচ্ছা, শেয়ার যখন আমরা ইস্যু করি, আমরা তো কোম্পানি, বিনিয়োগকারীর কাছে আমরা যখন শেয়ারগুলো ইস্যু করব বা বাজারে আমরা যখন বিক্রি করার জন্য শেয়ারগুলো ছাড়বো, আমরা কয়ভাবে শেয়ারগুলো ইস্যু করতে পারি, 3 ভাবে। শেয়ারের ফেস ভ্যালু যা, আমরা সেই মূল্যেই বাজারে ছাড়তে পারি, এটাকে বলে কি সমহার। শেয়ারের ফেস ভ্যালু যা, তার চেয়ে কম দামে আমরা শেয়ারগুলো বাজারে ছাড়তে পারি, এটাকে কি বলে, অবহার। যদি অবহার থাকে, অবহারটা আমরা কোথায় বসাবো, অলিক সম্পদে। আরেকটা হলো শেয়ারের ফেস ভ্যালু যা, তার চেয়ে বেশি দামেও আমরা কি করতে পারি, বিক্রি করতে পারি, এটাকে কি বলে, শেয়ার অধিহার। যদি শেয়ার অধিহার থাকে তাহলে আমরা ওইটা কি করব জানো, আদায়কৃত শেয়ার মূলধনের নিচে বসাবো। এটার নাম হবে উদ্বৃত্ত ও সঞ্চিতি। কি, উদ্বৃত্ত ও সঞ্চিতি, মানে হেডলাইনটা হবে উদ্বৃত্ত ও সঞ্চিতি। তো আমি হেডলাইনটা দিই নাই, জাস্ট ডিরেক্ট লিখে দিচ্ছি শেয়ার অধিহার। ওকে, তাহলে দেখো স্যার, শেয়ার হোল্ডারদের মূলধন এই অংশে আমরা কয়টা স্টেপ শো করতেছে, 4টা। 1 কি, অনুমোদিত শেয়ার মূলধন। 2 ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন। 3 আদায়কৃত শেয়ার মূলধন। 4 শেয়ার অধিহার। 4 কি, শেয়ার অধিহার। ওকে স্যার, তো এই হলো আমাদের এই অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা এই অধ্যায়ের যত আর্থিক অবস্থার বিবরণী করব, এর বাহিরে কিছু যাবে না, এটার মধ্যেই সব থাকবে। ওকে স্যার, আচ্ছা তাহলে আমরা আবার একটু রিভিউ করি। এই যে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীর মেইন পার্ট কয়টা, 2টা। প্রথম পার্টটা কি, সম্পদের। দ্বিতীয় পার্টটা কি, শেয়ার হোল্ডারদের মূলধন। তো সম্পদের যেই পার্ট, এই পার্টে আমরা মোট সম্পদটাকে কয়টা অংশে বিভক্ত করব, 3টা। প্রথমটা কি, স্থায়ী সম্পদ, তারপর চলতি সম্পদ, তারপর অলিক সম্পদ। ওকে, স্থায়ী সম্পদে আমরা কি বসাবো,
ওই যে যদি আমরা ভূমি, যন্ত্রপাতি, মেশিনারিজ এই টাইপের কিছু ক্রয় করি শেয়ার ইস্যুর মাধ্যমে, ওইগুলাকে বসাবো। চলতি সম্পদ, এখানে আমরা কাকে বসাবো? ব্যাংক জমা। জাস্ট একটাই আইটেম বসাবো, কি নাম? ব্যাংক জমা। এরপরে হলো অলিক সম্পদ, এইখানে আমরা কাদেরকে বসাবো বলো তো? অলিক সম্পদে আমরা বসাবো কি? সর্বপ্রথম কাকে বসাবো? শেয়ার অবহার। এরপরে শেয়ার ইস্যুর সাথে যদি কোনো খরচ জড়িত থাকে, যেমন অবলেখকের কমিশন, আন্ডাররাইটার কমিশন বা অবলেখকের দস্তুরি। হ্যাঁ, এই যে আন্ডাররাইটার কমিশন, এটা ইংলিশে বলে, বাংলায় বলে অবলেখকের দস্তুরি। ওকে। এছাড়াও ধরো আইন খরচ, ইস্যু খরচ, উত্তরণ ব্যয়, ব্যাংক চার্জ, এরকম কোনো ব্যয় থাকলে এই ব্যয়গুলোকে আমরা অলিক সম্পদে বসাবো। আর এই তিনোটা সম্পদকে যোগ করলে আমরা কি পেয়ে যাব? মোট সম্পদ। এবং মোট সম্পদকে আমরা কি করব? ক্লোজ করব। ওকে। অ্যান্ড দেন আমরা শেয়ার হোল্ডারদের মূলধন, এই পার্টে কয়টা স্টেপে আমরা বসাবো? 4টা। অ্যাট ফার্স্ট অনুমোদিত শেয়ার মূলধন, ক্লোজ। কি করে দিতে হবে? ক্লোজ। এরপরে কি? ইস্যুকৃত বিলিকৃত শেয়ার মূলধন, ক্লোজ। ওকে। এরপরে কি স্যার? আদায়কৃত শেয়ার মূলধন, এটা কিন্তু ক্লোজ করা যাবে না, কারণ আদায়কৃত শেয়ার মূলধনের সাথে এই শেয়ার অধিহারটাকে কি করতে হবে? যোগ করতে হবে। এই যোগফলটাকে ক্লোজ করে দিতে হবে। ওকে স্যার। তাহলে অনুমোদিত শেয়ার মূলধনটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। ইস্যু ও বিলিকৃত শেয়ার মূলধনও ক্লোজ হবে, কিন্তু আদায়কৃত শেয়ার মূলধন ক্লোজ করা যাবে না। কেন যাবে না? কারণ আদায়কৃত শেয়ার মূলধন আর শেয়ার অধিহার এই দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। যোগফলটাকে ক্লোজ করতে হবে। এখন তোমার অঙ্ক হয়েছে নাকি হয় নাই তুমি কিভাবে বুঝবা জানো? যদি তোমার মোট সম্পদ আর এই যে এই শেয়ার হোল্ডারদের মোট মূলধন মিলে যায়, ধরো এটাও 100 টাকা, এটাও কি 100 টাকা, তার মানে তোমার ম্যাথ হয়ে গেছে। ওকে স্যার। সো এই চ্যাপ্টারের ম্যাথগুলো করলে তুমি নিজেই বুঝবা যে তোমার অঙ্কটা হয়েছে নাকি হয়নি। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। দেখো এই অধ্যায়ে আমরা কয়টা কাজ করতেছি? 3টা। 1 কি স্যার? জাবেদা। 2 কি? ব্যাংক হিসাব। 3 কি? আর্থিক অবস্থার বিবরণী। তাহলে বলো আমরা কি জাবেদাগুলো করতে পারবো? ইয়েস। আর জাবেদা যদি পারি তাহলে ব্যাংক হিসাব করা যাবে? ইয়েস, করা যাবে। আর্থিক অবস্থার বিবরণী করতে পারবো? গুড। তাহলে যদি তোমরা এই বেসিক ক্লাসগুলো দেখো এবং এই জাবেদার রুলসগুলো এবং আর্থিক অবস্থার ফরম্যাটটা যদি তোমরা মেমোরাইজ করো, ইনশাল্লাহ বাকি মানে এই চ্যাপ্টারের যত ম্যাথ আছে ম্যাথগুলো খুব সহজেই তুমি সলভ করতে পারো। আমরা নেক্সট ক্লাস থেকে ম্যাথ সলভ করবো। ওকে।